তো আমরা লেকচার 12 শুরু করছি। আশা করি অনেক ভালো আছো। আর আজকের ক্লাসে আমরা অনেকগুলা এমসিকিউ জানবো, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় লাগবে এবং মেডিকেলের জন্য বলতে পারো এমসিকিউর ঘাঁটি পুরাটাই। ফার্স্টে আমরা যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে গ্যাসের তরলীকরণ। কেমন? ফার্স্ট টপিকের নাম হচ্ছে গ্যাসের তরলীকরণ। এর আগে আমরা কয়েকটা ইনফরমেশন একটু দেখে নেব। গ্যাস তরলীকরণ বুঝছো? দেখবে খুব ভালো একটা ক্লাস হচ্ছে, খুব অসাধারণ একটা ক্লাস হবে। দেখবা খুব সহজে টপিকগুলো তোমার মাথায় দিয়ে দেবো। হ্যাঁ, সাউন্ড ওকে দেখছি, ভয় লাগে বুঝছো? সাউন্ড যদি আবার শুরু না হয় রেকর্ডের টাইম নষ্ট হয়ে যায়। তো দেখো পেজ নাম্বার 81, কেমন? পেজ নাম্বার 81, 27 পেজ যারা ক্লাস করছো এবং পরের ব্যাচে হয়তো 1-2 পেজ আগে পরে হবে। কেমন? মূল কনসেপ্ট সবসময় সেম থাকে, 1-2 পেজ হয়তো কিছু প্র্যাকটিস প্রবলেম বাড়ায় বা কিছু কমাই। কিছু ক্ষেত্রে দেখেছি হাজারিসের কিছু কমাই কিছু বাড়ায়, এই জন্য হয়তো 1-2 পেজ এদিক সেদিক হয়। তো দেখো গ্যাস সিলিন্ডার জাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ বলছে। এইগুলো ইনফরমেশনগুলো হচ্ছে এমসিকিউর জন্য। বর্তমানে রান্নার চুল্লিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কি থাকে বলতো? এলপি গ্যাস, বা এটাকে কি বলা হয়? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কেমন? তরলীভূত পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, তো এর মধ্যে কি আছে? প্রোপেন আর বিউটেন। তোমাকে দিয়ে দেয় এলপিজিতে কি থাকে? প্রোপেন আর হচ্ছে কি থাকে বলতো? বিউটেন। 25% প্রোপেন আর 75% বিউটেন দিয়েছে। এগুলা মাঝে মধ্যে কি হয়, একটু এদিক সেদিক হয় পার্সেন্টেজগুলা। দেশভেদেও বিভিন্ন পার্সেন্টেজের কি থাকে, একটু ভিন্নতা থাকে। মোটরযানের গ্যাস সিলিন্ডারে সিএনজি, কেমন আমরা বলি না সিএনজি, তাহলে সিএনজি হচ্ছে, সিএনজি এর পূর্ণরূপটা তোমাকে জানা লাগবে। এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর এলপিজি এর পূর্ণরূপটা কি বলতো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কেমন? লিকুইফাইড পেট্রোলিয়ামকে এটা কি করছে? লিকুইফাইড করছে। আর এখানে সিএনজি এর মানে ন্যাচারাল গ্যাস যেটা আছে এটাকে কি করছে? লিকুইফাইড করছে। তো আমাদের যে ন্যাচারাল গ্যাস আছে এখানে 95 to 99% কী থাকে বলতো? 99% মিথেন থাকে। অবশিষ্ট অনেক কিছু থাকে। আমি তো গ্যাসের অফিসে ছিলাম, ঠিক আছে, কম্প্রেসর স্টেশন, বাংলাদেশে যেটা ধরো গ্যাস ট্রান্সমিশনের হার্ট বলা হয় আর কি। তো এখানে আমার পোস্টিং ছিল, আমার সেজন্য এখানে মোটামুটি দেখা হয়েছে। এখানে অনেক কিছু থাকে, পেন্টেন থাকে, ঠিক আছে, আইসোপেন্টেন থাকে, ঠিক আছে, হেক্সেন থাকে, অনেক কিছু থাকে। তো তোমার এই পার্সেন্টেজটা দেখা লাগবে। সিএনজির মূল উপাদান হচ্ছে কি? মিথেন। আর এলপিজিতে মূল উপাদান হচ্ছে কি? প্রোপেন বিউটেন। আমাদের এখানে পরীক্ষায় ইকুয়েশন দিয়ে দিব। তাহলে দেখো বলছে স্টেনলেস স্টিলের ওয়েল্ডিংয়ের বেলায় আর্গন গ্যাস যেটা আছে এটা নিষ্ক্রিয় পরিবেশ রূপে ব্যবহৃত হয়। স্টেনলেস স্টিল কোনটা জানো তো? স্টেনলেস স্টিল নিয়ে ইতিপূর্বে বুয়েটেও কোয়েশ্চেন আসছে, মেডিকেলেও কোয়েশ্চেন আসছে, ভার্সিটিতেও কোয়েশ্চেন আসছে। স্টেনলেস স্টিল মানে হচ্ছে মরিচাবিহীন ইস্পাত। কেমন? মরিচাবিহীন ইস্পাত। তোমরা দেখবা ভালো গড়িগুলোতে তোমার কি দেয়া থাকে? খুব কমন বলছি, স্টেনলেস স্টিল আরও অনেক জায়গায় ব্যবহৃত হয়। এই যে দেখো ব্যাগ যেটা দেয়া আছে এটা কিসের? স্টেনলেস স্টিলের। স্টেনলেস স্টিলে তোমার কি থাকে? 10%-এর উপরে ক্রোমিয়াম থাকা লাগে। 10.5% তোমাদের বইয়ে দেয়া আছে ক্রোমিয়াম থাকে, নিকেল থাকে। তো যেগুলো মূলত হচ্ছে প্রোটেক্ট করে, ভিতরে যে আয়রন আছে এটাকে বাতাসের সাথে বিক্রিয়া করে ক্ষয় হতে দেয় না। ছোটোবেলায় আমরা যখন গড়ি কিনতাম, আমি তো কলেজের স্কুলে ছিলাম, তো তখন গড়ি কিনতাম, ধরো ওই যে তোমার বিভিন্ন দোকান আছে না, ওগুলোতে ধরো গড়ির দাম বলতো 1300 টাকা, পরে কিনতাম ধরো 100 টাকা, বা 1500 টাকা, পরে কিনতাম ধরো 150 টাকা। ওগুলো কয়দিন পরে এখানে দেখতে যে এলোমেলো হয়ে যেত, কারণ এগুলো তার স্টেনলেস স্টিলের না, এমনি লিখে দেওয়া থাকে স্টেনলেস স্টিল, হোয়াট এভার, ওই দামে তো আর পাওয়া সম্ভব না। তো দেখো বলছে এখানে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টির জন্য আমাদের কি করা হচ্ছে? ওয়েল্ডিংয়ের বেলায় আর্গন গ্যাস ব্যবহৃত হয়, যাতে অন্য কিছু এই সময় ঢুকতে না পারে। সিলিন্ডারে ভর্তি করে বিক্রি করা হয়। অক্সিজেন সিলিন্ডারে ব্যবহৃত অক্সিজেন গ্যাস লোহা কাটা ও জোড়া কাজে ব্যবহৃত এসিটিলিন গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বিক্রি করা হয়। এটা কি বলেছে তোমরা বুঝছো? এটা আমরা রিডিং করার জন্য অক্সি এসিটিলিন গ্যাসের কথা বলেছে। কেমন? অক্সি এসিটিলিন এর মানে দুইটা সিলিন্ডার থাকে, একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, এই যে দেখো বলছে অক্সিজেন গ্যাস আর এসিটিলিন গ্যাস। একটা সিলিন্ডার থাকে হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার আঁকাটা হয়নি, আর একটা থাকে কিসের বলতো? এসিটিলিনের। এই দুইটা একসাথে গিয়ে তোমার কি করে, যখন কম্বাশন হবে এখানে অনেক হাই হিট উৎপন্ন হয়, যেটা লোহা কাটা কাজে বা কাটিংয়ের কাজে ইউজ করা হয়। এসব গ্যাসে এটা ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবহৃত হয়। এসব গ্যাস সিলিন্ডারের মধ্যে এলপি গ্যাস সাধারণত 6 ATM চাপে তরলীভূত করে শীতল করে সিলিন্ডারে ভর্তি করা হয়।
তো এগুলো আমরা রিডিং পড়বা। সিএনজি কি, এটা দেখো গ্যাস ভর্তিকরণ, এটা একটু দেখে নিবা। চট্টগ্রামে বাকরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড ডিস্ট্রিবিউটিং, মানে ওরা ডিস্ট্রিবিউশন করে, কিছু ওদের প্রোডাকশন আছে, পাইপের মাধ্যমে এত চাপে প্রাকৃতিক মিথেন গ্যাস সরবরাহ করে থাকে। তো এটা দেখো, এটা কিন্তু ইতিপূর্বে আসে নাই, এত ডেটা তুমি মনে রাখতে পারবা না, ঠিক আছে। সিএনজি ফিলিং স্টেশনে কি করে, এই গ্যাসকে 4 ধাপে, প্রথমে 5 থেকে 7, এরপর আবার প্রেশার বাড়ায় 7 থেকে 28, এরপর 28 থেকে 82, চতুর্থ ধাপে 82 থেকে 220 এটিএম বা ব্যারোমিটার চাপে স্টোরেজ করা হয়, ঠিক আছে, স্টোরেজ করা হয় বা স্টোরেজে জমা করে আর কি। স্টোরেজ সিলিন্ডার তোমার ট্যাঙ্ক যেটা আছে স্টোরেজ ট্যাঙ্কে জমা করে, এগুলো এমনি পড়ার জন্য জাস্ট রিডিং পড়বা। তো দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 220 বার বা এটিএম, একবার সমান ধরে নিছে 1 এটিএম, মানে নর্মাল হিসেবের জন্য। এমনি আমরা কি জানি বলো তো, 1 এটিএম সমান 1.01325 বার বা 1 এটিএম সমান 1.013 বার, সেকেন্ড ক্লাস আমরা পড়েছি। এমনি রাফলি কী ধরে নেয়, একবার সমান 1 এটিএম, এটা কিন্তু কখনো ভুল না। কেউ যদি বলে একবার সমান 1 এটিএম, সে ভুল বলে নেই, বুঝছো। ইভেন তুমি দেখবা অনেক বইয়ে, বাইরের বইয়ে একবার সমান 1 এটিএম ধরে করে ফেলে, মানে 1.013 বার আর কি, ভুল না। তবে আমরা আমাদের এইচএসসি লেভেলে সবসময় 1 এটিএম সমান 1.013 বার ধরে হিসেব করব। ধারণ ক্ষমতা বিভিন্ন প্রকার গাড়ি অনুসারে কি হয়, 60 লিটারের আছে, 90 লিটারের কারো সিলিন্ডার আছে, 120 থেকে 150 লিটার হয়ে থাকে, ঠিক আছে। তো সিএনজি গাড়িটা আসলে খুব রিস্কি। দেখবা আমাদের অনেক দেশে অনেক ভালো ভালো গাড়ি কিনে এগুলোকে সিএনজি করে ফেলে, কারণ সিএনজির দাম কম, কিন্তু গাড়িগুলো অনেক রিস্কি। ধরো অন্য কোনো গাড়ি এসে এটাকে ধাক্কা লাগলো, সিলিন্ডারে তোমার তোমার ইম্প্যাক্টটা পড়েছে, সাথে সাথে বিস্ফোরণ হয়ে অনেক লোক মারা যাবে, মানে বুঝছো। সেই জন্য আমাদের দেশে বলা হয় প্রত্যেকটা গাড়ি যেগুলো সিএনজি করে ফেলে টাকা বাঁচানোর জন্য, এগুলো এক একটা বোম হিসেবে ঘুরছে, এক একটা বোমা হিসেবে ঘুরছে, বুঝছো। তো দেখো এলপিজি, বিরক্তিকর পড়াটা শেষ, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তো এলপিজি এর পূর্ণরূপ পরীক্ষা দিয়ে দিব, কেমন, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আমাদের এখানে পরীক্ষাগুলো আছে, যে যখনই ক্লাস করছো না কেন, যে ব্যাচেরই হও না কেন, তুমি কিন্তু পরীক্ষাগুলো আমাদের ওয়েবসাইট থেকে দিয়ে দিতে পারবে। এগুলো তোমাদের জন্য রাখা হয়েছে ফ্রি হিসেবে, কেমন। পরীক্ষা না দিলে তো যাচাই হলো না। তো দেখো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, দেখবার রুটিন সব কিছুই দেয়া থাকবে আমাদের, এবং ওয়েবসাইটে সব টপিক ওয়াইজ সাজানো থাকবে, লেকচার এত থেকে এত, এর উপরে এত এক্সাম, ঠিক আছে, সব কিছু সাজানো থাকবে। এলপিজি হলো এনবিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন ইত্যাদি তরল মিশ্রণ। তো এখনও দিনে কেন, এখনও মাত্র হচ্ছে তোমরা ক্লাস শুরু করেছো, সেই জন্য দিনে দেখবা কয়দিন পরে রুটিনটা দিয়ে পরীক্ষা সবগুলো সাজানো থাকবে। তো এলপিজিতে কি থাকে, প্রোপেন, বিউটেন, এই দুটো ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। খুলনা ইউনিভার্সিটিতে আসছে আইসোবিউটেন, বিউটিন এগুলো থাকে, বাট তুমি মূলত মনে রাখবা কি বলো তো, প্রোপেন আর বিউটেন, কেমন, এনবিউটেন, এরপর আইসোবিউটেন, এগুলো নিয়ে আমরা জানবো হচ্ছে জৈব রসায়নে, কেমন। এনবিউটেন মানে ওর নর্মাল শিকল, তোমরা এসএসসিতেও পড়েছো, এসএসসি জৈব রসায়নেও পড়েছো, এমন না যে এইচএসসি লাগবে। তো এলপিজি কি, গন্ধহীন, তাই সিলিন্ডারে ভর্তির সময় এলপিজির সাথে সামান্য পরিমাণে তীব্র দুর্গন্ধযুক্ত মার্কেপটান যৌগ, খুবই ইম্পর্ট্যান্ট, এই যেটা মেডিকেলে এসে গেছে, ঠিক আছে। এটাকে কি বলা হয়, মার্কেপটান, কেমন, এটাকে বলা হয় মার্কেপটান বা থাইল। আমরা পড়বো কখন মার্কেপটান বলে কখন থাইল বলে, জৈব রসায়নে জানবো এটা, ঠিক আছে। সিএইচটি এসএইচ মিশিয়ে দেওয়া হয়, কেন, কারণ ও তো গন্ধহীন। ও যদি কখনো, গাড়ি কিন্তু সিএনজি চালিতও আছে, এলপিজি চালিতও আছে। বাংলাদেশে অকটেন, ডিজেল এগুলা যেমন আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি বাইরে থেকে কিনে মানুষজন হয় এলপিজি করে ফেলে, না হয় কি করে ফেলে, সিএনজি করে ফেলে, কেমন, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার ম্যাক্সিমাম ক্ষেত্রে সাজেস্ট করে না, বাট বাংলাদেশের মানুষজন এটা করে ফেলে এবং চালাচ্ছে। তো দেখো বলছে এলপিজি তো লিক হলে তুমি বুঝবা না, এর কোনো গন্ধ নেই, কেমন। সেই জন্য এর সাথে কি মিশানো হয়, মার্কেপটান মিশানো হয়। লিকেজ হচ্ছে কিনা এর গন্ধ থেকে বোঝা যায়। ফুল এলপিজি সিলিন্ডারে 85% তরল থাকে, এর উপরে 15% আয়তনে গ্যাস থাকে। সিলিন্ডারের ভেতরে এগুলো পরে লাভ নাই। এলপিজি এর দহন বা ক্যালোরিফিক মান এত, এটি একটি ক্লিন ফুয়েল, কারণ এর দহনে সাধারণ জ্বালানির মতো ধোঁয়া ও কার্বন গুঁড়া বা ছাই তৈরি হয় না। তবে এলপিজি এর দহনে গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড ও স্বল্প কার্বন মনোক্সাইড নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নিয়ে আজকে আমরা পড়ব। কার্বন মনোক্সাইডকে কি বলে, নীরব ঘাতক। এবার আসো এলএনজি, শব্দগুলোর পূর্ণরূপ তোমাকে সুন্দর মতো লিখে রাখা লাগবে। ক্লাস নোট কন্টেস্ট দিব, এটা সুন্দর মতো লিখে রাখা লাগবে, দেখবা অনেকগুলো গিফট থাকবে। তো এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, কেমন, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আর এলপিজি ছিল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এটা কি করছে, প্রাকৃতিক গ্যাসে তো মূলত কে আছে, মিথেন।
কার্বন ডাইঅক্সাইড H2S উচ্চ আণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে সরিয়ে নিয়ে মূলত CH4কে নিম্ন তাপমাত্রায় শীতল করে AKTM চাপে। এর মানে এটা কি বলতো, আমরা যে প্রাকৃতিক গ্যাস এটা তো নর্মালি কি আছে, গ্যাসিয়াস ফেজেই আছে, ওকে তরল করছে। এই যে দেখো ডেন্টালে আসছে -160°C শীতল করে AKTM চাপে তরলে পরিণত করা হয়। এই তরল প্রাকৃতিক গ্যাসকে এলএনজি বলে। এলএনজি, নট এলপিজি। এলএনজি মানে মিথেন, ন্যাচারাল গ্যাস। কেমন? এলপিজি মানে প্রোপেন বিউটেন মূলত। কেমন? যদি আসে এলপিজি, ওইটাও লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলএনজি মানে লিকুইফাইড তবে ন্যাচারাল গ্যাস, সেজন্য এটাতে মিথেন আর এখানে মূলত প্রোপেন বিউটেন। এলএনজিকে বিশেষ সিলিন্ডারে এই দুটো শব্দ অনেকে কনফিউজ হয়ে যায়। বলছে এলএনজিও একটি ক্লিন ফুয়েল পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে পরিচিত। সিএনজি ক্যালোরিফিক মান এত হয়, অপরদিকে এলপিজি এর ক্যালোরিফিক মান হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, 94,000 এত, অর্থাৎ এত থেকে প্রায় কত 3 গুণ 2.5 গুণ বেশি ক্যালোরিফিক মান আর কি। এর মানে হচ্ছে প্রতি মিটার কিউবে কতটুকু মান পাওয়া যাচ্ছে বার্ন করলে। এবার আসো এই জিনিসটা আমাদের সিকিউতেও দিয়ে দিবে, গ্যাসের তরলীকরণের সত্য। কেমন? গ্যাসের তরলীকরণের সত্য। আমার কথার স্পিড ঠিক আছে তো? কেমন? তো দেখো আমি সব কিছু আবার রিপিট করে বলে দিব যদি কখনো আমার কাছে মনে হয় যে কোনোটা আমি একটু দ্রুত আগাইছি বা তোমরা কম বুঝছো। তো দেখো গ্যাসের তরলীকরণের সত্য। একটা গ্যাসকে তরল করা যায় কি দিয়ে? ধরো কোনো একটা গ্যাস আছে, ওকে তুমি তরল করবা কিভাবে? তুমি একটু চিন্তা করো, একটা গ্যাস আছে, ওকে তুমি তরল করবা কি দিয়ে? প্রেশার দিতে হবে। কেমন? একটা গ্যাস আছে, ওকে তুমি তরল করবা কি দিয়ে? প্রেশার দিতে হবে। প্রেশার দিলেও কাছাকাছি আসবে, এর মানে ও কি হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে, তাই না? ধরো তুমি বায়ুকে তরল করতে চাইছো, তাহলে বায়ুকে কি করবা বলো তো? প্রেশার দিলা। কেমন? তাহলে ও কাছাকাছি আসবে, কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। মিথেনকে, প্রাকৃতিক গ্যাসকে আমরা ধরো তরলীকরণ করব। ও ছিল প্রাকৃতিক গ্যাস, ওকে আমরা কি করব এখন? এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাসে পরিণত করব। তাহলে ওকে আমরা কি দিব? প্রেশার দিব। কেমন? প্রেশার দিলে ও কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। কেমন? এই জায়গায় সবাই ভুল করে। বাস্তবে দেখা গেছে একটা গ্যাসকে তুমি যতই চাপ দাও না কেন তরলে পরিণত করা যায় না। বাস্তবে দেখা গেছে কি বলতো, একটা গ্যাসকে তুমি যতই প্রেশার দাও না কেন সাধারণত এটা তরলে পরিণত হয় না। কি করতে হয়? আগে ওর তাপমাত্রা একটা মিনিমাম পয়েন্টে নিয়ে আসতে হয়। মানে বুঝো নাই, তুমি গ্যাসকে যখন তরল করতে চাইছো, তুমি চাপ দিচ্ছ, যে কোনো তাপমাত্রায় তুমি ওকে চাপ দিচ্ছ, হবে না, ও তরল হবে না। তো অনেক প্রেশার দিচ্ছ, তাও ও তরল হবে না। বলছে যে কোনো গ্যাসকে তরলে আনতে গেলে আগে ওর তাপমাত্রা কমিয়ে একটা নির্দিষ্ট মানে আনতে হয়। ঠিক আছে, এরপর যখন চাপ প্রয়োগ করা হয় তখন গ্যাস তরলীভূত হবে। সিকিউতে আসলে তোমাকে এটাই লিখতে হবে। তাহলে সত্য কয়টা? 2টা। প্রথমে ওকে শীতল করে একটা তাপমাত্রায় আনা লাগবে, যে তাপমাত্রাটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা, বা এটাকে বলা হয় সংকট তাপমাত্রা, বা এটাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা। পরীক্ষায় আসে সংকট তাপমাত্রা কি বা ক্রান্তি তাপমাত্রা কি। কেমন? পরীক্ষায় এটা আসে। তাহলে যে তাপমাত্রায় না আনলে এর নিচে তুমি করতে পারবা, কিন্তু এই তাপমাত্রাতে না আনলে তুমি গ্যাসকে যতই চাপ প্রয়োগ করো না কেন ও তরলে পরিণত হবে না। এই তাপমাত্রাকে বলা হয় কি বলতো? সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা। এই যে দেখো বলছে প্রাকৃতিক গ্যাস একে ধরো তরলীকরণ করবা, তাহলে সত্য যে কোনো গ্যাসের তরলীকরণের সত্য কয়টা? 2টা। সিকিউতে এই লাইনটা থাকা লাগবে, সত্য 2টা। প্রথমত গ্যাসটির তাপমাত্রা হ্রাস করে এর সংকট তাপমাত্রা বা ক্রান্তি বা সন্ধি তাপমাত্রার নিচে আনতে হয়। কারণ গ্যাস যত শীতল হবে এর অণুগুলো তত কাছাকাছি আসে, তখন আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়, গ্যাসের তরলীকরণ সহজ হয়। দ্বিতীয় কন্ডিশন কি বলতো? দ্বিতীয়ত গ্যাসকে ক্রান্তি বা সন্ধি তাপমাত্রার নিচে রেখে গ্যাসটির তরলীকরণের জন্য উপযুক্ত চাপ প্রয়োগ করতে হয়। ক্রান্তি তাপমাত্রার নিচে রেখে বা ক্রান্তি তাপমাত্রায় রেখে যে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হয় এই চাপকে বলা হয় ক্রান্তি বা সন্ধি চাপ বা সংকট চাপ। ঠিক আছে, এটাকে বলা হয় কি ইংলিশ ভার্সনে যারা আছো ক্রিটিক্যাল টেম্পারেচার, আরেকটাকে বলা হয় ক্রিটিক্যাল প্রেশার। তোমরা বুঝছো না বুঝো নাই? এই আমি কি বুঝাতে পারছি? একটু এনার্জি নিয়ে পড়ো। কেমন? কোনো গ্যাসকে তুমি তরল করতে চাইছো, তাহলে কন্ডিশন কোনটা? ফার্স্টে ওরে চাপ দিবে না, ফার্স্টে ওর তাপমাত্রাটা একটু ঠান্ডা করে নিয়ে আসবা, এরপর ওকে কি করবা? চাপ দিবা। ঠান্ডা করে কতটুকু আনবা? এক এক গ্যাসের জন্য এক এক তাপমাত্রা। এই তাপমাত্রার উপরে ওরে যতই চাপ দাও না কেন কোনো লাভ হবে না। এই তাপমাত্রাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা। গ্যাসের ক্রান্তি বা
সন্ধি তাপমাত্রা, প্রত্যেকটি গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে এর উপর যত চাপ প্রয়োগ করা হোক না কেন, খুবই 5 স্টার একটা টপিক। কেমন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট তুমি কলেজে যাও তোমার বন্ধু বান্ধব দেখবে এটা পারে না। তো দেখো, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে এর উপর যত চাপ প্রয়োগ করা হোক না কেন একে তরলে রূপান্তর করা যায় না। কেমন, একে তরলে রূপান্তর করা যায় না। এই তাপমাত্রাকে উক্ত গ্যাসের ক্রান্তি বা সন্ধি বা সংকট তাপমাত্রা বলে। একে টিসি দিয়ে লেখা হয়। টি হচ্ছে টেম্পারেচার, সি দিয়ে বোঝাচ্ছে কি বলতো, ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল। তো এখানে যেহেতু অনেক ইনফরমেশন, আমি একদম মূল বই এর উপর খুবই জোর দিব। দেখো, যেমন কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা স্লাইড পড়তে গেলে দেখবে এখানে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা আমার লাগবে এমসিকিউর জন্য, খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যামোনিয়ার সন্ধি তাপমাত্রা চাইলে মনে রাখতে পারো। হাইড্রোজেন, হিলিয়াম কোনোভাবেই ভোলা যাবে না। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যামোনিয়ারটা কত, 132.4 ডিগ্রি সেন্টিগ্রেড। হাইড্রোজেনের কত, -240 ডিগ্রি সেন্টিগ্রেড। হিলিয়ামের কত, -268 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বলো, এই সন্ধি তাপমাত্রার মানগুলা থেকে তুমি কি বুঝছো, কোন গ্যাসকে তরলীকরণ করা সবচেয়ে কঠিন হবে? এই যে সন্ধি তাপমাত্রার মানগুলো আছে, এখান থেকে তুমি কি বুঝছো কোন গ্যাসকে তরলীকরণ করা সবচেয়ে কঠিন? সবচেয়ে কঠিন কোনটা এটা বলো। হাইড্রোজেন, হিলিয়াম। কেন, দেখো, একে ঠান্ডা তরল করতে গেলে -240 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা লাগবে। হিলিয়ামের অবস্থা তো আরও খারাপ। হিলিয়ামকে তুমি যদি তরল করতে চাও তাহলে কি করা লাগবে দেখো তো, -268 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা লাগবে। এখন বলতে পারো কেন ভাই আপনার এইগুলোর ক্ষেত্রে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, এটার ক্ষেত্রে আপনি বলেছেন 132 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার ক্ষেত্রে আপনি বলছেন -240 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার ক্ষেত্রে কি বলছে, -268 ডিগ্রি সেন্টিগ্রেড। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হাইড্রোজেন, হিলিয়াম এগুলোর আন্তঃআণবিক আকর্ষণ কি নেই বললেই চলে, তাই না? ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর মান আমরা যখন দেখেছি এর মানটা কি খুব কম। হাইড্রোজেনের জন্য যা, হিলিয়ামের জন্য কি আরো কম। সেজন্য দেখো ওকে কি করা লাগছে, আরো বেশি ঠান্ডা করা লাগছে। তাহলে একটু মুখে মুখে বলে ফেলো, কার্বন ডাইঅক্সাইডের জন্য খাতায় লিখো, কার্বন ডাইঅক্সাইডের জন্য টিসি এর মান কত, 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যামোনিয়ার জন্য কত, 132.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এর জন্য কত, 240 ডিগ্রি সেন্টিগ্রেড। এর জন্য -268 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু লিখো তাহলে সত্য কয়টা গ্যাসের তরলীকরণের দুইটা কন্ডিশন। তো এখানে আমি লিখছি টিসি, এখানে আমি লিখব পিসি। কেমন, এখানে আমি লিখব গ্যাস। আমি মূলত বলবো হচ্ছে এই মানগুলো মনে রাখতে। আমি যে কয়টা বলবো, দেখো ফার্স্ট আমি বলছি কার কথা, কার্বন ডাইঅক্সাইড, এটা মাস্ট। অ্যামোনিয়া তোমার ইচ্ছে, অ্যামোনিয়া তোমার ইচ্ছে, মনে রাখো না রাখো কিছু যায় আসে না, পরীক্ষা আসবে কম। হাইড্রোজেন, হিলিয়াম কখনোই ভোলা যাবে না। এটা হচ্ছে কত, 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মানে এর ঠান্ডা করতে কোনো কষ্টই করা লাগে না। এর তো আরও মানে ভালো অবস্থা, এর কিছুই করা লাগে না, মানে এর ঠান্ডা করার কুলিংয়ের প্রসেসটাই তোমার কি নাই, দরকার নেই। কারণ এর ক্ষেত্রে আমরা কত দেখেছি, 132.4 মনে হয়, তাই না? 132.4, এটা মনে না রাখলে হবে। এইগুলা মাস্ট। এটা -240 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কত, -268 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটার কি বলতো, তরলীকরণ কঠিন, এর তরলীকরণ কষ্টসাধ্য। ঠিক আছে, কষ্টসাধ্য, কারণ এদের হচ্ছে অনেক কম তাপমাত্রায় নিয়ে আসতে হবে। এবার দেখো গ্যাসের ক্রান্তি চাপ বা সন্ধি চাপ, কেমন, ক্রিটিক্যাল প্রেশার। কোনো গ্যাসকে ইংলিশ ভার্সন যারা আছো, ক্রান্তি বা সংকট তাপমাত্রায় রেখে গ্যাসটির উপর সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করা হয়। সর্বনিম্ন কথাটা কেন বলেছে, কারণ এই তাপমাত্রা নিয়ে এসে তোমার ওর যা চাপ দরকার, তুমি যদি এর চেয়ে বেশি দিয়েই ফেলো তাহলে তো তরল হবেই। কিন্তু তুমি যদি মিনিমাম একটা প্রেশার, মানে বলছে তুই এটুক চেষ্টা করলে হবে, এটুক চেষ্টা করলে হবে, তুমি যদি এর চেয়ে বেশি চেষ্টা করে ফেলো তাহলে তো কাজটা অবশ্যই হবে। বলছে সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করা হয় কিসে, সন্ধি তাপমাত্রায় রেখে তরলে পরিণত করা যায়, ওই চাপকে গ্যাসের ক্রান্তি বা সন্ধি চাপ বলে। তো সন্ধি চাপের মধ্যেও তোমরা 3টা মান মনে রাখবা। আরেকটা মান আমি এক্সট্রা দিব তোমাদের, কার্বন ডাইঅক্সাইড 72.9, এটা সবচেয়ে বেশি বার আসছে। কেমন, অ্যামোনিয়া মনে রাখলে এটা আমার কোনো ম্যান্ডেটরি না, মনে রাখা লাগবে না। শুধু শুধু তোমাদের প্রেশার না বাড়াই, অ্যামোনিয়া মনে রাখা লাগবে না। এখন ধরো দুঃখের বিষয় হচ্ছে আমি এটা বললাম 27 বেচে বা 28 বেচে, ধরো পরীক্ষায় বোর্ড পরীক্ষা এটা এসে গেল, তাইলে এসে কপাল ফাটাবা, বিষয় বুঝতে পারছো, মানে আমার ফাটাবা আর কি। দেখো এবার দেখো অ্যামোনিয়ার সন্ধি চাপ হচ্ছে কত, এত, যেহেতু বই আছে বলা তো যায় না কোন স্যার মেডিকেলে কোয়েশ্চেন করছে, বা ধরো বোর্ড পরীক্ষায় স্যার এটাও দিল না, এই দুইটাও দিল না, তোমাকে অ্যামোনিয়াই দিয়ে দিল,
তখন একটা কাজ করা যায়, এটাকে বলে ইলিমিনেশন প্রসেস। তুমি অন্য অপশানগুলোর দিকে তাকাবা, দেখবা অপশান দেওয়া থাকবে 72.9, 12.8, আর একটা হচ্ছে 2.26। কেমন 2.26? তাহলে তুমি দেখে বুঝছো বাকিটা হবে ওটা। আর ঘটনা বুঝছো, ম্যাক্সিমাম সময় এরকম অপশানই দেয়। তাহলে এটা কত? 111.5 বা 112 এটিএম। হাইড্রোজেনের জন্য 12.8, হিলিয়ামের জন্য কত হয়? 2.26। হিলিয়ামের জন্য কত হয়? 2.26। ঠিক আছে, একটু লিখে রাখো, আর না হয় মনে থাকবে না। ঠিক আছে, একটু লিখে রাখো। কার্বন ডাইঅক্সাইডেরটা একদম মাস্ট, এটা অনেক বেশি আসছে, 72.9 এটিএম। ঠিক আছে, এটা 111.5 এটিএম। ঠিক আছে, এটাও হচ্ছে 12.8 এটিএম। এটা হচ্ছে কত? 2.26 নাকি? এটা কি 2. হ্যাঁ, 26 এটিএম। এটা একটু মনে রাখো। ঠিক আছে, এখান থেকে এটা মনে রাখো। গতদিন ক্লাস আমরা দেখেছি টিসিপিসি কেমনে বের করা যায় এ বি এর মান থেকেও, মানে ইকুয়েশনটা ছিল মনে আছে, একটা বই দেখেছি, কিন্তু কোনো দরকার নেই, তোমার লাগবে না এগুলো। তুমি মাথা নষ্ট করার কোনো দরকার নেই, কখনোই তোমার লাগবে না বা লাগে নাই। তাহলে একবার রিভিউ করে ফেলো এই মানগুলা, পরীক্ষা আসবে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত? 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি না দেখে বলো। আর 72.9 কেমন? অ্যামোনিয়ার ক্ষেত্রে পারলে ভালো, না পারলেও কোনো সমস্যা নেই। হাইড্রোজেন হিলিয়াম মনে রাখবা 240 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হচ্ছে কি -268 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশারের ক্ষেত্রে একটা 12.8 আর একটা 2.26। কেমন? 2.26। আর এটা 132.4, এটা 111.5। এমনি জাস্ট চোখের দেখা দেখে রাখো। তাহলে এবার দেখো, গ্যাসকে তরলীকরণ করতে গেলে প্রথম কাজ কি করতে হবে? তাপমাত্রা কমিয়ে ও সন্ধি তাপমাত্রা বা এর নিচে আনতে হবে। এখন প্রশ্ন হলো গ্যাসকে তরল করবা কেমনে? আমি অফলাইন বেচে এটা জিজ্ঞেস করেছি, একটা গ্যাসকে তরল করবা কেমনে? মানে বুঝছো, ধরো একটা গ্যাস আছে, ওকে তরল করবা কেমনে? তোমরা আমার কথা বুঝো নাই, আমি বুঝতে পারছি তোমরা বুঝো নাই। কোনো একটা গ্যাসকে তরলীকরণের বাসায় একবার আমার সাথে মুখে বলো, কারণ সিকিউতে এই কথাটাই লিখে রাখবে, সামান্য কথা, বেশি লিখা লাগবে না, প্রতি লাইন লিখা লাগবে না। তরল করার শর্ত দুইটা, তাপমাত্রা কমিয়ে ও সন্ধি তাপমাত্রার নিচে আনতে হবে, এরপর ওকে উপযুক্ত চাপ প্রয়োগে তরল করতে হবে। এই চাপটাকে বলা হয় সন্ধি চাপ। কেমন? যেমন কার্বন ডাইঅক্সাইডকে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নিয়ে আসলে 72.9 এটিএম চাপ। তুমি বললা যে না আমি 100 এটিএম দিব, এটা তোমার বিষয়। ইন্ডাস্ট্রিতে এই কাজ করবে না, কারণ ওর খরচ বেশি প্রেশার বাড়াতে গেলে। বিষয় বুঝছো? আর তোমাকে যে পয়েন্টগুলো সাজেস্ট করেছে এগুলোই মানে সর্বনিম্ন এই চাপটা দিতে হবে তোমাকে। এবার একটু দেখো, তরল করতে হবে, এরপর চাপ প্রয়োগ করতে হবে। এবার গ্যাসকে তরল করবা কেমনে? অফলাইনে জিজ্ঞেস করছিলাম, ওরা জানি কী কী বললো, বরফের ভিতরে রেখে দিবি, ফ্রিজের ভিতরে রেখে দিবা। ঠিক আছে, এরকম হতে পারে। কেমন এরকম হতে পারে? গত বেচে যখন জিজ্ঞেস করেছে এরকম বিভিন্ন উত্তর করেছে। গ্যাসকে তরল করবা কেমনে? গ্যাসকে তরলের জন্য খুব অসাধারণ একটা ওয়ে আছে, এটা পরীক্ষায় আসে, জুল থমসন প্রভাব। এটা কি বলতো? জুল থমসন প্রভাব। একদম কম সময়ে দেখবা অনেক ইনফো এখানে, এগুলো তোমার মাথায় সেট করে দেবো, অনেকগুলো টপিক। এবং এখান থেকে সত্যি কথা মেডিকেলও আসছে, বুয়েটেও কোয়েশ্চেন আসছে, বিলিভ ইট অর নট, সব জায়গায় কোয়েশ্চেন আসছে। জুল থমসন প্রভাব। প্রভাব, ধরো কোনো একটা গ্যাস সিলিন্ডার, এটা একটা ধরো সিলিন্ডার, এখানের মধ্যে আমি একটা পিস্টন আঁকি, ধরো একটা পিস্টন আঁকলাম। ঠিক আছে, একটা পিস্টন আঁকলাম, ওরা এখানে আছে। ঠিক আছে, একটা সিলিন্ডার, ওরা এখানে আছে, খুব ভালো। ওরা একজন আরেকজনকে ভালোবেসে কাছে পাশাপাশি আছে সবাই। তুমি করছো কি একটা দুষ্টামি করছো, তুমি হঠাৎ গিয়ে ওরা এমনি করে একটা টান দিছো, মানে বুঝো নাই, তুমি হঠাৎ গিয়ে এখানে কি করছো বলো তো? ওরা ভালোবেসে কাছাকাছি এখানে ঘোরাঘুরি করছে, বিষয় বুঝছো, একজনে আরেকজনের আকর্ষণ আছে, সব কিছু আছে। তুমি গিয়ে কি করছো? হঠাৎ ওকে এরকম একটা টান দিছো, বিষয় বুঝতে পারছো? তাহলে ও কি হবে? হঠাৎ প্রসারিত হবে। তাহলে ও কি হবে? হঠাৎ প্রসারিত হবে। ফিজিক্সে তোমরা হঠাৎ শব্দটা পড়েছো, হঠাৎ হলে এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? এডিয়াবেটিক। হঠাৎ প্রসারণ হবে, হঠাৎ প্রসারণ। তাহলে এটাকে আমরা কি বলি? এডিয়াবেটিক। রুদ্ধতাপীয়, তোমরা পড়েছো না এরকম বাংলা, এটাকে কি বলে? রুদ্ধতাপীয়, তাপগতিবিদ্যা চ্যাপ্টারে। কেমন? এডিয়াবেটিক। তো হঠাৎ প্রসারণের সামালাটা কি? ও এখানে ছিল, তুমি ওরা আকস্মিক প্রসারণ করেছো,
ফলে একটা প্রসারণে তো কাজ করতে হয়, এবং বলবা কেন কাজ করতে হয়, ও প্রসারিত হয়েছে যেন কাজ করতে হয় নাকি। ও দেখো, ও যখন প্রসারণ হচ্ছে, ওর যে আন্তঃনামিক আকর্ষণ আছে এটাকে ও ছাড়াই ও কি হচ্ছে বলতো, প্রসারিত হচ্ছে, এই যে কাজ করছে একটা। এই কাজের এটা এতই হঠাৎ ঘটে যে হঠাৎ কোনো বিপদ আসছে, বিষয় বুঝতে পারছো, হঠাৎ কোনো টাকা লাগতেছে, এটা তো তুমি কারো কাছ থেকে ব্যাংক থেকে নিবা বা এখান থেকে নিবে, এটা সুযোগ থাকে না। তো এটা কি করো, নিজের যা আছে এখান থেকে খরচ করো, নিজের ঘরের মানুষের থেকে নিয়ে পরে আবার দিয়ে দাও, তাই না। হঠাৎ বিপদ আসে, ওরা হঠাৎ প্রসারণ করছো, তাহলে ওর একটা তো শক্তি লাগবে, ওকে কাজ করতে হয়েছে, একটা শক্তি লাগবে। শক্তিটা কই থেকে ব্যয় হয়, অন্তস্থ শক্তি থেকে। ফলে গ্যাস কি হয়ে যায়, শীতল হয়ে যায়। তো এখন বলতে পারো কেন আপনি ফ্রিজে রেখে করেন নাই, ফ্রিজে রেখে আমি তো -240°C নিতে পারবো না, আমি তো -50-60-এও নিতে পারবো না ফ্রিজে রেখে। বিষয় বুঝতে পারছো, ফ্রিজে রেখে, ফ্রিজে ডিপ ফ্রিজে তোমরা ফিজিক্সে পড়েছো, টেম্পারেচার থাকে কত, ধরো 22 পর্যন্ত ম্যাক্সিমাম, কিছু কিছু ফ্রিজ এখন হচ্ছে 22 তো যায় না, এমনি নর্মালি কত থাকে, -5, 10, 7, 8 এরকম থাকে। বিষয় বুঝতে পারছো, দেখিও তো একটু, হ্যাঁ -17 যায়, -17 to -22 আমাদের ফ্রিজও যায়। তো এরকম যাই ডিপ ফ্রিজে, আর নর্মাল ফ্রিজে টেম্পারেচার থাকে আরও কম, খুব সম্ভব। যাই হোক, ওইটা মেইন উদ্দেশ্য না। তো বললাম হচ্ছে তুমি তো অত তাপমাত্রায় ওকে শীতল করতে পারবা না, কেমন, মানে ওই ইনফরমেশনটা দেওয়া মেইন উদ্দেশ্য না ক্লাসে। তো দেখো, এই শক্তিটা ব্যয় হচ্ছে কি ওর ভিতরের থেকে, তো এটাকে আমরা কি বলছি বলতো, ফলে গ্যাস শীতল হয়ে যায়। এই প্রভাবকে বলে জুল থমসন ইফেক্ট। জুল থমসন প্রথম এটা দেখেছে, তাহলে জুল থমসনটা কীরকম প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তুমি গ্যাসকে কি করবা, হঠাৎ প্রসারণ করবা, ফলে গ্যাসের কাজ করতে হবে। তুমি বলবা কেন কাজ করতে হয়, কারণ আন্তঃনামিক আকর্ষণকে ছাড়াই ওকে প্রসারণ করা লাগছে, কাজ করতে। এর জন্য ব্যয়িত শক্তি যেটা ও বাইরে থেকে সংগ্রহ করতে পারে না, যেহেতু হঠাৎ করে প্রসেসটা, ওর অন্তঃস্থ শক্তি থেকে ব্যয় হয়, ফলে গ্যাসের তাপমাত্রা কমে। এই যে দেখো বলছে কি, বিজ্ঞানী জুল ও থমসন পরীক্ষা করে দেখান যে উচ্চচাপে থাকা আবদ্ধ পাত্রের গ্যাসকে যখন সচ্ছিদ্র প্লাগ বা চিপির মধ্য দিয়ে, এর মানে ধরো কোনো একটা এর মধ্য দিয়ে এর হঠাৎ করে প্রসারিত হতে দিছো, ঠিক আছে, বা তুমি এমনি টেনে আনছো, এটাও যেটা খুশি করো, মধ্য দিয়ে হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বিরাট স্থানে প্রসারিত হতে দেয়া হয়, তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস ঘটে। একে জুল থমসন প্রভাব বলে। জুল থমসন প্রভাব হচ্ছে এটা। এখন কেন হ্রাস হয় এটার কারণ বলছে এখানে, কারণ গ্যাসের প্রসারণকারে গ্যাসকে কাজ করতে হয়। যেমন গ্যাস প্রসারিত হওয়ার সময় এই সম্মুখের গ্যাসকে ধাক্কা দিয়ে পিছনের দিকে সরতে হয়। গ্যাস অণুগুলো তাদের আন্তঃনামিক আকর্ষণের বিরুদ্ধে, ও কাজ করে কিসের বিরুদ্ধে, আন্তঃনামিক আকর্ষণের বিরুদ্ধে। দেখো এখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে, জানুতে আসছে, সিইউতে আসছে, ঠিক আছে, তোমাদের সময় আশা করি বোর্ডেও আসবে, বা মেডিকেল বা বুয়েট কোথাও আসবে, এসে বলবা। তাহলে দেখো কাজ করে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়তে হয়, খুবই ইম্পর্টেন্ট, এটা না আসার কিছু নেই। এটা সব সাজেশন দিলে এই টপিক থাকবে, যে কোনো সাজেশন দিলে এই টপিক থাকবে দেখবা। যদি আয়তনের প্রসারণ খুব দ্রুত ঘটে, তখন গ্যাস অণুগুলা পরিবেশ থেকে তাপশক্তি শোষণ করতে পারে না, কেমন, তাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত হয় এবং গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়। এই প্রক্রিয়ায় গ্যাসটির তাপমাত্রা সন্ধি তাপমাত্রার নিচে আসলে, এখন বলতে পারো আপনি ওকে একবার প্রসারণ করেছেন, ও সন্ধি তাপমাত্রা -240, এটাতে আসে নাই, তবে হাইড্রোজেন হিলিয়ামে একটা ভেজাল আছে আমি বলবো, ঠিক আছে। ধরো -100, আপনি ওকে প্রসারণ করেছেন, ও -100তে আসেন নাই, তাহলে কি করবেন, আবার করব, ওই অবস্থায় ওকে আবার প্রসারণ করব, ওর তাপমাত্রা আবার কমবে, এখনও সন্ধি তাপমাত্রার নিচে আসে নাই, আবার জুল থমসন ইফেক্ট করবো, তাহলে ওর তাপমাত্রা আরও কমলে, মানে স্টেপ বাই স্টেপ করতে হবে তখন, কেমন। এই প্রক্রিয়ায় গ্যাসটির সন্ধি তাপমাত্রার নিচে আসলে তখন উপযুক্ত চাপ প্রয়োগে গ্যাসটিকে তরলীভূত করা হয়, কেমন, গ্যাসটিকে তরলীভূত করা হয়। তাহলে এই চার্টটা যেটা আছে এখানে সন্ধি তাপমাত্রা, সন্ধিচাপ এটা দেয়া আছে, সাথে বয়েল তাপমাত্রা দেয়া আছে। দেখো হাইড্রোজেন হিলিয়াম এটা পড়বা, আরেকটা আমি তোমাদের বলে দিচ্ছি, যদি আগ্রহ, কার্বন ডাইঅক্সাইড পড়বা মাস্ট, কার্বন ডাইঅক্সাইড কই, কার্বন ডাইঅক্সাইড মাস্ট পড়বা, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড মাস্ট পড়বা, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি আসে। আরেকটা তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে কি বলতো, নাইট্রোজেন। যদি কারো পড়ার উদ্দেশ্য থাকে, অ্যামোনিয়া না পড়ে কি পড়বা, নাইট্রোজেন পড়তে পারো। আর অ্যামোনিয়া ওই যে আগে দেয়া আছে ওই জন্য বলতেছে 132, আর না এটা বলতামই না, মানে নাইট্রো এখন বলতে পারো আপনি হঠাৎ করে নাইট্রোজেন কেন দিয়েছেন, কারণ এটা ইতিপূর্বে সিকিউতে আসছে। এটা কেন দিয়েছেন বলতে পারো, এর কারণ হচ্ছে এটা ইতিপূর্বে সিকিউতে আসছে, তাহলে তাপমাত্রা চাপটা মনে রাখলে তোমার সুবিধা, -147°C, আর এটা হচ্ছে 33.5 ATM। বয়েলের তাপমাত্রা নামে একটা তাপমাত্রা আছে, ঠিক আছে, বয়েলের তাপমাত্রা, বয়েলের তাপমাত্রা মানে এখানে প্রায় আদর্শ আচরণ করে, যে দেখো যে অতি নিম্নচাপে যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাকে বয়েলের তাপমাত্রা বলে, ঠিক আছে, যে তাপমাত্রায়, এর মানে জেটের মান কত হয়, 1 হয়। তো বয়েলের তাপমাত্রা যত বেশি হয় সেই গ্যাস সহজে তরলীভূত হয়। সবগুলা কনসেপ্ট একসাথে মিলে যাবে।
তোমাকে আমি ভ্যান ডার ওয়ালস ধ্রুবক পড়ানোর সময় বলেছিলাম কার্বন ডাইঅক্সাইড সহজে তরলীভূত হয় নাকি অ্যামোনিয়া? অ্যামোনিয়া, কারণ ওর এর মান বেশি, কারণ ওর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস প্লাস কি আছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, মানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। কেমন ওর কি আছে ডাইপোল ডাইপোল, সেই জন্য আকর্ষণটা এর হচ্ছে শুধু ভ্যান ডার ওয়ালস ডাইপোল ডাইপোল, সেই জন্য সহজে তরলীকৃত হবে। বয়েলের তাপমাত্রা ইন্ডিকেট করছে এর বয়েলের তাপমাত্রা বেশি, এর মানে এটা সহজে তরলীকৃত হবে, যার বয়েলের তাপমাত্রা বেশি সে সহজে তরলীকৃত হবে। এরপর টিসি থেকেও কি ইন্ডিকেট করছে, এটা হচ্ছে প্রথমে তরল করা লাগে, এর ক্ষেত্রে বলছে কোনো ডিফিকাল্টিসই নেই অ্যামোনিয়ার ক্ষেত্রে, এর মানে এর আকর্ষণ বেশি সহজে তরলীকৃত হবে। ঠিক আছে, আকর্ষণ বেশি সহজে কি হবে তরলীকৃত হবে। দেখো বলছে গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি হয় সে গ্যাস তত সহজে তরলীভূত হয়, যেমন এত 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 বিভিন্নগুলো দেয়া আছে ইত্যাদি গ্যাসকে এদের সন্ধি তাপমাত্রায় যথাযথ চাপ প্রয়োগে সহজে কি করা যায় তরলীকৃত করা যায়, যাদের বয়েলের তাপমাত্রা বেশি। বলছে মানে বয়েল তাপমাত্রা কক্ষ তাপমাত্রার চেয়ে যত বেশি কম হয়, এর মানে যত বেশি ঋণাত্মক, এগুলো তরলীকরণ কঠিন, যেমন হিলিয়াম আর হাইড্রোজেন, এই দুইটা তাপমাত্রা পড়ার দরকার নেই, এগুলো হচ্ছে বয়েল তাপমাত্রা দিচ্ছে, সন্ধি তাপমাত্রায় মনে থাকে না, বয়েল তাপমাত্রা কীভাবে পড়বা। এবার আসো, এবার তোমাকে পরীক্ষায় দিল বায়ু তরলীকরণ কিভাবে করা যায়। কেমন পরীক্ষায় দিল, সিকিউতে আসে নাই, বাট দেখো এমসিকিউতে আসছে বায়ু তরলীকরণ কিভাবে করা যায়। বাণিজ্যিকভাবে তুমি চাইছো বায়ুকে তরলীকরণ করবা, মানে বুঝছো, ধরো এর সময় আসবে এক সময় ধরো বায়ু নাই হয়ে যাবে চারপাশ থেকে, মানে বিষয় বুঝছো, দূষণের কারণে মানে বায়ু থাকবে, দেখবা আমরা আজকে দূষণ নিয়ে পড়বো, কিন্তু এটা কি হবে, একটা মুভি আছে এটা নিয়ে, অ্যানিমেশন একটা মুভি আছে, ওরা হচ্ছে তোমার বিক্রি করে, ওরা মানে ছড়াই দিছে পৃথিবীতে যে বায়ু এটা তুমি যদি কেউ এটাতে শ্বাস নাও তাহলে মারা যাবা, বিষয় বুঝছো, এটা ছড়াই দিছে, ছড়াই ওরা হচ্ছে বাণিজ্যিকভাবে বায়ুকে বিক্রি করে। তো দেখো বায়ু তরলীকরণ করা দরকার হবে, সিলিন্ডার করে রেখে দিবা, এরপর সবাই ধরে এটা ইউজ করবে। তো বলছে জুল থমসন প্রভাব প্রক্রিয়ায় করা হয়। তো প্রথমে বলতে হবে এর সত্য কি দুইটা, প্রথমে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে অর্থাৎ সন্ধি তাপমাত্রার নিচে আনতে হবে, এরপর উপযুক্ত চাপ প্রয়োগে তরলীকরণ করা লাগবে। বলছে বায়ুকে তরলীকৃত করার পূর্বে তাকে কিছুটা ঠান্ডা করে তারপর জুল থমসন সম্প্রসারণ ঘটিয়ে তাপমাত্রা বেশ ঠান্ডা করা হয়। এই সম্প্রসারণ প্রক্রিয়া একবার না কয়বার করতে হবে, কয়েকবার, কারণ একবারে এত ঠান্ডা হবে না, যথেষ্ট হ্রাস করা হয়। পরে -200°C ও 200 atm, মনে রাখা সহজ, -200°C ও 200 atm চাপে বায়ুকে কি করা হয় তরলীভূত করা হয়। ঠিক আছে, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস তরলীকরণ কিভাবে করবা যদি আসে, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। তাহলে বায়ুকে তরলীকরণ কেমনে করবা, -200°C আর হচ্ছে 200 atm, ফার্স্ট তাপমাত্রা কমাবা কেমনে, জুল থমসন প্রভাবের মাধ্যমে। কেমনে জুল থমসন প্রভাব করবা, বারবার করে করে কয়েকবার করে, এরপর তাপমাত্রাটা এততে আসবে, এরপর তুমি যদি 200 atm দাও তখন বায়ু তরলীকৃত করা যাবে। হাইড্রোজেন হিলিয়াম তরলীকরণ সবচেয়ে কঠিন। কেন কঠিন, ওর তাপমাত্রা এততে আনা একটা কঠিন, এর চেয়ে বড় একটা কাজ আছে, জামালা আছে। এটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামকে যখন, কথা বুঝতে পারছো, থিওরি তো আমি একটু সুন্দরভাবে পড়িয়ে দিচ্ছি। দেখো হাইড্রোজেন হিলিয়ামকে যখন তোমার জুল থমসন প্রভাবে সম্প্রসারণ করবা, ঠিক আছে, সম্প্রসারণ করবা বা কোনো প্লাগের মধ্য দিয়ে ওকে এক্সপান্ড হতে দিবা, যেটাই করো না কেন ওর তাপমাত্রা কমার কথা না, কমে বেড়ে যায়। কেন, আমরা পড়েছি হাইড্রোজেন হিলিয়ামে অন্য গ্যাসের তাপমাত্রা কমে কেন, ওর আকর্ষণের বিরুদ্ধে কাজ করে সেই জন্য কমে। এখানে ওর আকর্ষণই তো নাই, হাইড্রোজেন হিলিয়ামে আমরা জানি আকর্ষণ প্রায় নাই বললেই চলে, আগেরটা আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়, সেই জন্য এর কাজ একটা কাজ করতে শক্তি লাগে, এই যে শক্তি লাগে এটা অন্তস্থ শক্তি থেকে ব্যয়িত হয়, তাই তাপমাত্রা কমে। এদের ক্ষেত্রে তো কোনো আকর্ষণই নেই, বিষয় বুঝতে পারছো, সেই জন্য এদেরটা না কমে বরং বেড়ে যায়। দেখো বলছে কি দেখো কক্ষ তাপমাত্রায় হিলিয়ামের ক্ষেত্রে জুল থমসন বা হাইড্রোজেনের ক্ষেত্রে জুল থমসন সম্প্রসারণে তাপমাত্রা হ্রাস না পেয়ে বরঞ্চ বেড়ে যায়, কারণ এদের মধ্যে তো আন্তরিক আকর্ষণের এগেনস্টে কাজই করছে না। এই অবস্থায় তাপমাত্রা হ্রাসের পরিবর্তে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি হওয়াকে ওই গ্যাসের উৎক্রম তাপমাত্রা বা ইনভার্সন টেম্পারেচার বলে। বায়ুকে তরলীকরণ করতে কোনো ভেজাল আছে, কোনো ভেজাল নেই। হাইড্রোজেন হিলিয়ামে ভেজাল আছে, আছে। কেন ভেজাল আছে, কারণ বায়ুর মধ্যে নাইট্রোজেন অক্সিজেন যেগুলোর মধ্যে সাফিসিয়েন্ট কি আছে, অ্যাট্রাকশন আছে, এর এগেনস্টে কাজ করছে, ঠান্ডা হয়েছে। এখানে তোমার কি হয়, ঠান্ডা না হয়ে বেড়ে যায়, বৃদ্ধি হওয়াকে দেখো এই গ্যাসের উৎক্রম তাপমাত্রা বলা হয়। হাইড্রোজেনের জন্য উৎক্রম তাপমাত্রা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার, ইংলিশ ভার্সন যারা আছো মানে ইনভার্স হয়ে যাচ্ছে তো এখানে ঘটনাটা, এই জন্য এটাকে কি বলছে, হয়তো এই নাম থেকে উৎক্রম তাপমাত্রা বলছে। দেখো মানে ঘটনা উল্টা হচ্ছে, তুমি এভাবে চিন্তা করতে পারো। হাইড্রোজেনের জন্য সর্বনিম্ন উৎক্রম তাপমাত্রা হলো -80°C, হিলিয়ামের জন্য সর্বনিম্ন উৎক্রম তাপমাত্রা হলো -240°C। এর মানে কি, এর মানে হচ্ছে
তুমি ওকে জুল থমসন ইফেক্ট ঘটাবা, তোকে কক্ষ তাপমাত্রায় ওরা এরকম সম্প্রসারণ করবা না, ওকে আগে কিসে নিয়ে আসবা, -80°C নিয়ে আসবা। এরপর তোমার টার্গেট হচ্ছে হাইড্রোজেনের কততে নেয়া, -240°C নেয়া। হাইড্রোজেনে তোমার টার্গেট হচ্ছে -240°C নেয়া। তাহলে এরপর তুমি ওকে কি করবা, জুল থমসন। হিলিয়ামের ক্ষেত্রে -240 আনবা, এরপর ওকে কি করবা বলো তো, জুল থমসন। গ্যাসের উৎক্রম তাপমাত্রা হলো এমন একটি তাপমাত্রা যা অপেক্ষা নিম্ন তাপমাত্রায় গ্যাসের ঊর্ধ্বতাপীয় সম্প্রসারণ ঘটালে তা কি হয়, শীতল হয়, এর উপরে ঘটালে হবে না। সুতরাং প্রথমে তরল বায়ু দ্বারা ওরে ঠান্ডা করবা কেমনে, বলছে আগে বায়ুকে তরল করছো যেটা, ওইটা তো অনেক ঠান্ডা, -200°C দিয়ে ওকে তরল করছো, ওইটার সংস্পর্শে এটাকে শীতল করে এরপর জুল থমসন প্রভাব ঘটিয়ে একে আরও শীতল করে উচ্চচাপে তরল করা হয়। অপরদিকে তরল হাইড্রোজেন দ্বারা হিলিয়াম গ্যাসকে যথেষ্ট, হাইড্রোজেন দ্বারা হিলিয়ামকে ঠান্ডা করছে এখন, জুল থমসন সম্প্রসারণ ঘটিয়ে প্রবল চাপ প্রয়োগে হিলিয়ামকে তরলীকৃত করা যায়। আসো, মনে থাকবে না, খুবই ইম্পর্টেন্ট। বায়ুকে তুমি তরল করবা, বায়ু আছে বায়ুকে তুমি তরল করবা, বায়ু। তাহলে তোমার কি করতে হবে, ফার্স্ট স্টেপ, তাহলে কি করতে হবে, একে তোমার কাজ হচ্ছে তরল করা। তাহলে ফার্স্ট স্টেপ, ঠিক আছে, এখানে কি করতে হবে, জুল থমসন ইফেক্ট, বাংলায় লিখে দিই যেহেতু ম্যাক্সিমামই বাংলা ভার্সনের, জুল থমসন প্রভাব। কেমন, জুল থমসন প্রভাব, বুঝছো না বুঝো নাই, কেমন, জুল থমসন প্রভাব। তাহলে জুল থমসন প্রভাব দিয়ে একে ঠান্ডা করে কয়েকবার, এটা একবার না, এটা কি করতে হবে বলো তো, কয়েকবার রিপিট করতে হবে, -200°C আনতে হবে। এরপর এরে কি করবা, চাপ প্রয়োগ করবা। তাহলে এ কি হয়ে যাবে, তরল বায়ু, এ কি হয়ে গেল, তরল বায়ু। আমি দেখেছি ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টও এই টপিক পারে না বা এলোমেলো করে ফেলা, অথচ ইজি একটা কনসেপ্ট। কেমন, তরল বায়ু, জাস্ট ও মনোযোগী হয় না, ওই জন্য পারে না, মনোযোগী হলে তুমি সব কিছুই পারবা। এবার দেখো আমরা আসি হাইড্রোজেন তরলীকরণে। কেমন, আমরা আসি এখন কি বলতো, বায়ু না নিয়ে আমরা এখানে কি করলাম, হাইড্রোজেন তরলীকরণ করব। জিনিসটা বুঝো, আমরা এখন কি করব, হাইড্রোজেন তরলীকরণ করব। এখানে কে আছে, এখন হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে ভুলেও তোমার শুরুতে জুল থমসন করা যাবে না। তাহলে ওকে আমরা কি বলবো বলো তো, কারণ ওর কি আছে, উৎক্রম তাপমাত্রায় আনতে হবে, বায়ু দ্বারা শীতলীকরণ, তরল বায়ু দ্বারা ওকে আগে ঠান্ডা করতে হবে ধীরে ধীরে। ও বেশি গরম হয়ে গেছে, মাথা বেশি গরম হয়ে গেছে, ঠিক আছে, ওরা হঠাৎ করে ঠান্ডা করা যাবে না, ওরা ধীরে ধীরে আগে একটা তাপমাত্রা আনতে হবে, বিষয় বুঝতে পারছো, এই যে দেখো। তাহলে একে কি করতে হবে, তরল বায়ু দ্বারা শীতলীকরণ, ঠিক আছে। তাহলে এটা এখন কিসে আসবে, উৎক্রম তাপমাত্রায় আসবে, এটা এখন কিসে আসবে, উৎক্রম তাপমাত্রা। আমি এই টপিকটা টাইম নিয়ে পড়াচ্ছি আজকে, সব টপিকের মধ্যে, সব টপিকে আমি অনেক ভালো পড়াবো, কিন্তু এই টপিকটা ম্যাক্সিমামে দেখবে তাড়াহুড়া করে চলে যায়, কিন্তু এখানে অনেক পড়া আছে, 80°C আনবো। এরপর কি করব, এরপর হচ্ছে জুল থমসন প্রভাব। এরপর কি করব বলো তো, এরপর জুল থমসন প্রভাব দিয়ে তো আরো বেজাল করে ফেললাম, ঠিক আছে। এরপর কি করব দেখো তো, এরপর একে জুল থমসন প্রভাব করব। তাহলে জুল থমসন প্রভাব করলেও কি হবে, শীতল হবে, জুল থমসন প্রভাব করলেও কি হবে, শীতল হবে। কেমন, তাহলে ও কি হবে, তাপমাত্রা -240°C আসবে। এটাকে আমরা কি বলি, সংকট বা ক্রান্তি তাপমাত্রা। তাপমাত্রা, ঠিক আছে। এবার ওকে কি করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, সংকট চাপ প্রয়োগ। যেটা হচ্ছে কত, 12 দশমিক, এই ফ্লো চার্ট দিয়ে দিলে ধরো বুয়েটে আসলো বা বোর্ড পরীক্ষায়
তাহলে এখানে আমরা কি পাবো? তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন। কেমন? এবার একটু দেখো, হয়েছে মনে হয় লিখা। এটা হচ্ছে ফ্লো চার্ট কিসের? নিচে লিখে দিবা বায়ু তরলীকরণের ফ্লো চার্ট বা বায়ু তরলীকরণ, এখানে লিখে দিবা নিচে হাইড্রোজেন তরলীকরণ। এবার আসো হিলিয়াম কেমনে তরল করবা। এবার আসো হিলিয়াম কিভাবে তরল করবা। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে আমি এই পেজে লিখে দিই। এটাতে স্টেপ ছিল 3টা, এখানে একটা স্টেপ বাড়ছে, কারণ আগে কি করতে হবে বলো তো? ওকে ঠান্ডা করে উৎক্রম তাপমাত্রায় আনতে হবে। তো হিলিয়ামের ক্ষেত্রে এটার মতো হাইড্রোজেনের মতো সেম স্টেপ। ঠিক আছে, সেম স্টেপ। তাহলে এখানে কি করবা? এর শীতল করবা হচ্ছে হাইড্রোজেন দ্বারা, তো হচ্ছে কি হিলিয়াম। তাহলে প্রথমে ওকে শীতলীকরণ করে উৎক্রম তাপমাত্রায় নিয়ে আসবা, যেটা হচ্ছে -240°C। ঠিক আছে, -240°C শীতলীকরণ করে। এরপর দেখো তো, ও এখানে আমরা একটা, না ঠিকই তো দিচ্ছি সব। ঠিক আছে, দেখো তাহলে এখানে দেখো তো, ওকে জুল থমসন প্রভাব দিয়ে কি করব? প্রসারণ করব। ওকে প্রসারণ করলে ও কিসে চলে যাবে? সংকট তাপমাত্রা। তাহলে কত হয়েছে? -268°C। এবার সংকট চাপ প্রয়োগ 2.26 ATM। তাহলে আমরা কি পাবো? তরল হিলিয়াম। মানে বুঝো নেই, ফার্স্ট ওকে শীতল করবা, ডিরেক্ট জুল থমসন দেওয়া যাবে না, তাহলে ওর তাপমাত্রা বাড়ার কমার পরিবর্তে বেড়ে যাবে, কারণ ওর মধ্যে আন্তর্মিক আকর্ষণের এগেনস্টে কাজই হবে না। তাহলে এবার দেখো তো, জুল থমসন প্রভাব দিলে ওকে ঠান্ডা করব। ঠান্ডা করে কিসে নিয়ে আসবো? -268 ওর ক্রান্তি তাপমাত্রায় নিয়ে আসবো। এরপর ওকে সংকট চাপ প্রয়োগ করে বা এর বেশি চাপ প্রয়োগ করে, অত মিনিমাম এই চাপ দিতে হবে আর কি, তরল হিলিয়ামে পরিণত করবো। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা আমি পড়াচ্ছি, এটা আমার দৃষ্টিতে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার দৃষ্টিতে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ঝামেলার একটা টপিক শেষ। তাহলে এখানে বলেছে উৎক্রম তাপমাত্রার গুরুত্ব, কখনো যদি জিজ্ঞেস করে তো বলছে কি, নিজস্ব উৎক্রম তাপমাত্রার নিচে এর প্রাথমিক তাপমাত্রা না থাকলে জুল থমসন প্রভাব ঘটিয়ে প্রয়োগে গ্যাসটিকে তরলীকরণ করা সম্ভব হবে না। প্রক্রিয়া প্রয়োগ করার পূর্বে গ্যাসটিকে উৎক্রম তাপমাত্রার নিচে এনে অন্য শীতলীকরণ পদ্ধতিতে শীতল করে এরপর জুল থমসন প্রক্রিয়া পরপর প্রয়োগ করে গ্যাসটিকে সন্ধি তাপমাত্রা বা এর নিচে এনে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে হবে। এর উৎক্রম তাপমাত্রা হচ্ছে -80, সন্ধি হচ্ছে -240, ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে 5 স্টার দিয়ে রাখো। হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি বলতো, উৎক্রম -240, সন্ধি হচ্ছে -268, পিসি হচ্ছে 2.26। ঠিক আছে, পিসি হচ্ছে 2.26। গ্যাস তরলীকরণ টপিকটা এখানে শেষ। এবার দেখো আমরা আরেকটা থিওরিতে যাবো। এই সিকিউটা তোমাদের আমি পড়িয়েছি, ঐশ্বর্য ক্ষমতা এত, গ্যাস ভর্তি সিলিন্ডার আর এত তাপমাত্রায় বিস্ফোরিত হবে কিনা। ঠিক আছে, ওই যে লুসা ক্যামন্টনের সূত্র, পিভি ইকুয়াল এনআরটি, ওই সময় পড়িয়েছি এটা। এবার আসো আরেকটা টপিক, খুব ইম্পর্টেন্ট। দেখো মেডিকেল 24-এ কোয়েশ্চেন আসছে, বুয়েট 18-তে কোয়েশ্চেন আসছে, বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংগঠিত বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এখন আমাদের টপিক কি বলতো? এখন আমাদের টপিক হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন মানে ফিক্স করা। আমরা বলি না, কোনো একটা কিছু সম্পর্ক ফিক্স করছো, কোনো একটা জিনিস ভেঙে গেছে ফিক্স করছো। ঠিক আছে, তো এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। আরেকটা বিষয় আছে, দুইটা একটু পার্থক্য আছে, এটাকে বলা হয় নাইট্রোজেন সাইকেল। এটাকে বলা হয় কি বলতো? নাইট্রোজেন সাইকেল। দুইটা বিষয়ই আসলে একসাথে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন অ্যান্ড নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন ফিক্সেশনের বাংলা হচ্ছে সংবর্ধন বা এরকম করে, ফিক্সেশন শব্দটাই বেশি আসে বাংলায়, নাইট্রোজেন ফিক্সেশন লিখে দেয় কেমন, নাইট্রোজেন ফিক্সেশন। আর একটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। তো আমি আগে বুঝিয়ে দিই, এরপর বইয়ে বলছি, জিনিসটা একদম ইজি হয়ে যাবে। দেখো নাইট্রোজেন সাইকেল জিনিসটা কি একটু দেখো।
কেমন 3-4 মিনিট লাগবে, এই টপিক আমাদের 3-4 মিনিট লাগবে। ফিক্সেশনের 4টা পদ্ধতি আছে, আমাদের আসলে ভালোভাবে পড়া লাগবে একটা পদ্ধতি আমাদের পড়া লাগবে। তোর বড় হচ্ছে না কেন? তো দেখো আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে এটা কতটুকু 78.09% বা 78.08 সামথিং পার্সেন্ট, ঠিক আছে। আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন পরিমাণ কি কখনো কমে যায় নাকি এরকমই থাকে? এরকমই থাকে। তো নাইট্রোজেন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। এখন বলতে পারো কী কাজে ব্যবহার করছেন? যেমন এটা হয় বায়ুমণ্ডলে যখন তোমার বজ্রপাত হয়, নাইট্রোজেন তো নিষ্ক্রিয়, কেমন, ও সাধারণত বিক্রিয়া করে না। বজ্রপাতের সময়, কারণ নাইট্রোজেন আমরা কি জানি বলো তো, নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, এই জিনিসটা আমি বারবার বলেছি, মৌলের পর্যাবৃত্ত সাইকেল 2তেও বারবার বলেছি। কেমন, এটা দেখো তো, এটা হচ্ছে কত, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগায়, এখানে বন্ধন শক্তি 945 কিলোজুল পার মোল। হাজারি স্যার একবার লিখা আছে, আরেকবার লিখা আছে 946 কিলোজুল পার মোল, আবার দেখবা আরেক জায়গায় লিখা আছে 941.4 কিলোজুল পার মোল, ঠিক আছে। তো এরকম লেখা আছে, তো 945 বা 946 কিলোজুল পার মোল, কাছাকাছি মান সবগুলো, এগুলো এক একটা ডেটা বুক থেকে এক এক স্যারে লিখেছে, কাছাকাছি সবগুলাই। এটা নিষ্ক্রিয়, এটাকে ভাঙতে অনেক তাপমাত্রা লাগে। তো বজ্রপাতের সময় কি হয়, ওর ভাঙন হয়। কেমন ভাঙন হয়? ভাঙা হলে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে, প্রথমে করে নাইট্রিক অক্সাইড, এরপর করে NO2 পানির সাথে, এই যে দেখো এখানে পানির সাথে মিলে ও কিসে পরিণত হবে বলো তো, নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিডে পরিণত হবে। নাইট্রাস অ্যাসিড সাধারণত স্থায়ী হয় না, ও নাইট্রিকে চলে যায় ধরো কিছু পরে। এই নাইট্রিক অ্যাসিড যখন বৃষ্টির সাথে মাটিতে পড়ছে, মাটিতে ধরো নাইট্রেট রূপে শোষিত হয়, বা এখানে ধরো ক্যালসিয়াম অক্সাইড আছে, চুন আছে, এর সাথে মিশে ক্যালসিয়াম নাইট্রেট, ও কিসে পরিণত হয়, নাইট্রেট। এই নাইট্রেটটাকে কে শোষণ করে নেয় বলো তো, উদ্ভিদ নিয়ে নেয়। এই নাইট্রেটটাকে কে নেয়, উদ্ভিদ। তোমরা ওই যে পড়েছো না বিভিন্ন লবণ শোষণ, আমি তো মানে আর বায়োলজি ভুলে গেছি, একটু একটু মনে আছে, কেমন, ও এটা কি করে, শোষণ করে, এর মানে উদ্ভিদে যায়। তো দেখো বিষয় এখানে না, বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা এখানে আমাদের কি হয়ে গেছে বলো তো, ফিক্সেশন হয়েছে, ওকে আমরা এখানে কাজে লাগাইছি। ফিক্সেশন মানে ওকে আমরা কি করছি বলো তো, কাজে লাগাচ্ছি, ফিক্স করছি। দেখো এই যে প্ল্যান্টে আসছে, এটাকে আমরা বলছি কি, বায়োলজিক্যাল ফিক্সেশন। অথবা এমন হতে পারে ইন্ডাস্ট্রিতে আমি কাজে লাগাচ্ছি, বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে আমি ইন্ডাস্ট্রিতে কি করছি, কাজে লাগাচ্ছি, ধরো নাইট্রিক অ্যাসিড উৎপাদনে কাজে লাগাচ্ছি, এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন। ফিক্সেশন মানে ওকে কি করবা বলো তো, কাজে লাগা, ইউজেবল যোগে পরিণত করা, যেটা ব্যবহার উপযোগী এটাতে পরিণত করা। নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে, ওকে কি করা বলো তো, ব্যবহার উপযোগীতে পরিণত করা, এটাকে আমরা কি বলছি, নাইট্রোজেন ফিক্সেশন। এখন তুমি বলতে পারো আবার, আপনি ধরেন বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে শীতল করলেন, কীভাবে করবেন, কীভাবে করব, এইমাত্র আমরা শিখেছি, প্রথমে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে আনতে হবে, এরপর উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে, ওসন্ধি তাপমাত্রা, ওসন্ধি চাপ, ঠিক আছে। তাহলে ওকে কি করবো বলো তো, তরলীকরণও করা সম্ভব। এটাকে বলা হয় ফিক্সেশন। ফিক্সেশন মানে ওকে এখানে নিয়ে আসা। ইন্ডাস্ট্রিতে ফিক্সেশন করছে, বায়োলজিক্যাল ফিক্সেশন হচ্ছে, প্রাকৃতিকভাবেও ফিক্সেশন হচ্ছে, বিষয় বুঝতে পারছো। এবার দেখো নাইট্রোজেন সাইকেল জিনিসটা কি, ও মাটিতে আসছে, তাহলে অ্যামাউন্টটা কমে যাওয়ার কথা, মানে ওকে আমরা ফিক্স করছি, ওকে আমরা ইউজ করছি, তাই না, জিনিসটাকে আমরা ইউজ করছি, তাহলে তো ওর পরিমাণ কমে যাওয়ার কথা। ও 78% যদি সৃষ্টির শুরুতে থাকে, এখন এটা কমতে কমতে আরেকটা কিছুতে চলে যেতে পারে, ঠিক আছে। বা আমরা ধরো একসময় মেপেছি এটা 78%, কি অনুপাতে, আয়তন বা মৌল অনুপাতে, ভর অনুপাতে কিন্তু আরেকটু ভিন্ন, গো সারে দেয় আছে, হাজারি সারে দেয় নাই, 75% বা এরকম 6%-এর মতো বলছি তোমাদের, ঠিক আছে, এর আগেও। তো দেখো আয়তন অনুপাতে ধরো 78.09% আছে, তুমি ফিক্সেশন করেছো, ওর অ্যামাউন্টও কমে যাচ্ছে, স্পষ্টত অ্যামাউন্ট কমে যাচ্ছে না, কমে যাচ্ছে না। দেখো এই নাইট্রেট থেকে আবার ডিনাইট্রিফাইং এর মাধ্যমে এটা আবার কিসে পরিণত হয়, এটাকে বলছে নাইট্রোজেন ফিক্সেশন। এই প্রসেসটাকে আমরা বলছি কি, নাইট্রোজেন ফিক্সেশন। এখান থেকে আবার ডিনাইট্রিফাইং করে এটা কিসে চলে যাচ্ছে, বায়ুমণ্ডলে চলে যাচ্ছে নাইট্রোজেন রূপে, ঠিক আছে। ডিনাইট্রিফাইং, দেখো এখানে আসছে নাইট্রোজেন ফিক্সেশন, ওর মানে ব্যবহার উপযোগী করছি, একে ডিনাইট্রিফাইং করে আবার কিসে চলে যাচ্ছে বলো তো, তোমার বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। এখন বলতে পারো কেমনে যাচ্ছে, পুরো প্রসেসটা খুব সুন্দর। ধরো উদ্ভিদে আসছে, উদ্ভিদ থেকে আবার ধরো উদ্ভিদকে প্রাণী খাচ্ছে, প্রাণী থেকে কিসে পরিণত হয়, নাইট্রোজেন, প্রোটিন বা অন্য বায়ুমলিকুলে পরিণত হয়। উদ্ভিদ প্রাণী যখন মরে, বিভিন্ন তোমার অর্গানিজম যেগুলো আছে, এই যে দেখো, ঠিক আছে, অর্গানিজম যেগুলো আছে এগুলা কিসে পরিণত হয়, ধীরে ধীরে তোমার ওই বিভিন্ন ব্যাকটেরিয়া অমুক সমুক তমুকের মাধ্যমে ডিনাইট্রিফাইং হয়ে আবার কিসে চলে যায় বলো তো, বায়ুমণ্ডলে চলে যায়, ঠিক আছে, বায়ুমণ্ডলে চলে যায়। এই পুরোটাকে বলা হয় কি বলো তো, নাইট্রোজেন সাইকেল। এর মানে ও আসছে, ও আবার যাবে, ও আসতেছে, ও ধরো বায়ু থেকে
আমাদের এখানে গাছে মাটিতে বিভিন্নভাবে আসতেছে, ও আবার কিসে যাবে, বায়ুতে যাবে। এটাকে বলা হচ্ছে কি নাইট্রোজেন সাইকেল। তোমরা কনসেপ্টটা বুঝছো? নাইট্রোজেন ফিক্সেশন মানে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী করা, ডিনেট্রিফাইং মানে একে আবার কিসে পাঠানো, বায়ুমণ্ডলে পাঠানো। নাইট্রোজেন সাইকেল মানে কি ফিক্সেশন প্লাস ডিনেট্রিফাইং আমরা এভাবে বলতে পারি, বা বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে বিভিন্ন কাজে অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন কাজে ব্যবহার করে ফিক্সেশনের মাধ্যমে আবার পুনরায় এই বায়ুমণ্ডলে কিন্তু ফিরে যায়। ঠিক আছে, এই পুরা চক্রকে নাইট্রোজেন চক্র বলে, নাইট্রোজেন চক্র বলে। এখানে বেশি পড়ে লাভ নাই। এবার দেখো আমাদের এই অংশটা লাগবে। বলছে কি প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। বজ্র বৃষ্টির সময়, যেমন আজকে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে তোমরা জানো খুব জলাবদ্ধতা। আমি ক্লাস নিচ্ছি এটা কবে, 2026 সালের, এটা কি এপ্রিল মাস না, আজকে তো 1 মে, ঠিক আছে, এপ্রিল শেষ, মে শুরু হয়েছে, মে দিবসে একটু ক্লাস নিয়ে নিচ্ছি। তো দেখো বজ্রবৃষ্টির সময়ে বিদ্যুৎ ক্ষরণের ফলে সৃষ্ট 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুস্থ নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। ঠিক আছে, এগুলো পড়ে এখন লাভ নেই। এটা হচ্ছে বায়ু দূষক। এখান থেকে কি হয়, নোটু হয়, নো থেকে কি হয়, নোটু সৃষ্টিকারী বায়ু দূষক গ্যাস। ঠিক আছে, তোমাকে এই বিক্রিয়াগুলো জানা লাগবে, তোমাকে এই বিক্রিয়াগুলো জানা লাগবে। আমি একটু লিখে দিচ্ছি, তুমি জাস্ট এই জিনিসটা জানবা। কেমন, তুমি জাস্ট এই জিনিসটা জানবা। এর মানে প্রাকৃতিক ফিক্সেশন কেমনে হচ্ছে, প্রকৃতিতে ফিক্সেশন কেমনে হচ্ছে। তাহলে দেখো নাইট্রোজেন ও নিষ্ক্রিয় ছিল, ওর মাথার উপর পড়ছে বজ্রপাত, ও বলছে না আমি বিক্রিয়া করব না, তোর সাথে যাব না। ঠিক আছে, ওর মাথার উপর কি পড়ছে বলো তো, বজ্রপাত। বজ্রপাতে ওর নিষ্ক্রিয়তা ভেঙে গেছে, ও এখন ওর সাথে হয়ে গেছে কি নো। কোনো ব্যালেন্স করা লাগবে, ব্যালেন্স করা মানে টাইম নষ্ট, তোমার এই বিক্রিয়াগুলোতে ব্যালেন্স করা লাগবে না। এবার দেখো নো যখন হয়েছে, নো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়ে যাবে, নোটু। নোটু কেমন, নো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়ে যাবে বলো তো, নোটু। নোটু কি করে দেখো, নোটু পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিডও হয়, নাইট্রিক অ্যাসিডও হয়। এটাকে আমি যদি আরও ভালোভাবে দিই, ও শুধু যে পানির সাথে বিক্রিয়া করে না, নো টু পানি অক্সিজেন বা নো পানি অক্সিজেন একসাথে, এটা তুমি চাইলে বিভিন্নভাবে বিক্রিয়াটা লিখতে পারো। আবার নাইট্রাস অ্যাসিড পরবর্তীতে কিসে পরিণত হয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলটিমেট ওর গোল হচ্ছে কিসে পরিণত হয়, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে কিসে পড়ে, মাটিতে পড়ে। মাটিতে ধরো চুন আছে, তাহলে অ্যাসিড আর ক্ষার আমরা জানি ছোটোবেলা থেকে একজন আরেকজনকে পছন্দ করে, অ্যাসিড ক্ষার, ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি অ্যাসিড ক্ষার বিক্রিয়া, তাই না, একজন আরেকজনকে পছন্দ করে। তাহলে ও কি করবে, লবণ পানি করবে, দুজনে দেখা হয়েছে, তাহলে কি করবে, লবণ পানি করবে। এই লবণ কই যাবে, উদ্ভিদ। এই লবণ কই যাবে, প্ল্যান্টে যাবে। প্ল্যান্ট থেকে আবার কিসে যেতে পারে, অ্যানিমেলে যেতে পারে, মানুষ সহ যে কোনো অ্যানিমেলে যেতে পারে। অ্যানিমেল থেকে আবার কি হবে বলো তো, প্রোটিন হতে পারে। এরপর আবার নাইট্রিফাইং হয়ে আবার কিসে চলে আসতে পারে বলো তো, এটাকে। এটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। তোমাকে এই কথা লিখতে হবে না, তোমাকে বলছে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন লিখতে। এর মানে তুমি কি করবা বলো তো, এই যে প্ল্যান্ট পর্যন্ত বলবা, বা নাইট্রেটে পরিণত হয়। তাহলে তোমাকে যদি বলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে কি হিসেবে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে কি হিসেবে শোষিত হয়, নাইট্রেট হিসেবে। এমসিকিউতে যদি দিয়ে দেয় বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে কি হিসেবে শোষিত হয়, নাইট্রেট হিসেবে। ঠিক আছে, নাইট্রেট হিসেবে শোষিত হয়। একটু লিখে রাখো তো, এটা নাইট্রোজেন ফিক্সেশন এইটুক, আর পুরোটা বলছে এটা হচ্ছে কি নাইট্রোজেন সাইকেল। বিদ্যুৎকরণে এই যে বলছে এটা, এটার সাথে নোটু হয়েছে, দেখো নোটু অক্সিজেন পানি, তখন নাইট্রিক অ্যাসিড। আমি নোটু পানি দিয়ে নাইট্রাস নাইট্রেট বললাম তো, নাইট্রাসও আলটিমেট কিসে পরিণত হয়, অক্সিজেন দ্বারা। যদি এই বিক্রিয়ার নামটা হয় পরের বিক্রিয়ায় তোমার কি হবে, নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। এরপর এটার সাথে বিক্রিয়া তো বস্ত্র বৃষ্টির ফলে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাস, তুমি যেটাই খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি বইয়ের মতোও লিখতে পারো, বইয়ের মতো লিখে সবসময় সেফ। ঠিক আছে, সবসময় সেফ। আমি যেটা লিখছি ওইটাও ঠিক, বিষয় বুঝছো, ওইটাও ঠিক। তাহলে এবার দেখো তো, এত পরে পানি সহ নাইট্রিক অ্যাসিড পরিশেষে মাটিতে নাইট্রেট সার হিসেবে রূপান্তরিত হয়ে নাইট্রোজেন ফিক্সেশন ঘটায়। উদ্ভিদ দ্বারা তা হতে প্রোটিন সংশ্লেষণ সম্ভব। এই প্রোটিন জীবকোষের প্রধান উপাদান হওয়ায় প্রতিটি প্রাণীর দেহ গঠনের জন্য এটি হল অন্যতম প্রধান খাদ্য উপাদান। সুষ্ঠু চক্রে প্রাণীকুলের অস্তিত্বের মূলে রয়েছে নাইট্রোজেন ফিক্সেশন, অত্যাবশ্যক গতিশীল একটি রাসায়নিক প্রক্রিয়া। গতিশীল কেন রাসায়নিক প্রক্রিয়া বলছে, এর কারণ এটা যেমন বায়ু থেকে মাটিতে আসতেছে, আবার মাটি থেকে কিসে ফিরে যাচ্ছে, বায়ুতে ফিরে যাচ্ছে। এর মানে একটা সাম্যাবস্থা বিরাজ করে এখানে। তো এখানে এই বিষয়টা দেখিয়েছে।
ঠিক আছে, বিভিন্ন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, আবার ডিনাইট্রিফাইং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াও আছে, আবার কি আছে বলো তো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াও আছে। ডিনাইট্রিফাইং ওরা কি করে দিচ্ছে, ওরা আবার নাইট্রোজেনে পরিণত করা দিচ্ছে, ঠিক আছে, ডিনাইট্রিফিকেশন। আর এখানে হয়েছে কি বলো তো, নাইট্রোজেন ফিক্সেশন। কেমন? নাইট্রোজেন ফিক্সেশন। তো দেখো আমরা পড়েছি প্রাকৃতিক, এবার বাণিজ্যিকভাবে কেমন নাইট্রোজেন ফিক্সেশন করছে জাস্ট রিডিং পড়তে পারো। এরপর বায়োলজিক্যাল ফিক্সেশন আছে, টোটাল ফিক্সেশনের 4টা পদ্ধতি এখানে দিয়েছে। কেমন? তো বাণিজ্যিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন তোমার ওইভাবে পড়া লাগবে না। বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে কি বলে? নাইট্রোজেন ফিক্সেশন। বুঝছো ফিক্সেশন জিনিসটা কি? বায়ুস্থ নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে রাখছি, ওকে, ব্যবহার উপযোগী যৌগে পরিণত, এটাকে বলছে নাইট্রোজেন ফিক্সেশন। হেবার পদ্ধতিতে হাইড্রোজেন ও বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসের প্রক্রিয়া আমরা কি করি? অ্যামোনিয়া। খুব অসাধারণ একটা বিক্রিয়া, পুরা ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয়। এই বিক্রিয়ার ফলে কোটি কোটি মানুষ হচ্ছে তোমার খাদ্যাভাব থেকে বেঁচে গেছে। বুঝছো? এটা এমন একটা বিক্রিয়া, হেবার বস প্রসেস, বিষয় বুঝতে পারছো? নোবেল প্রাইজ তো অবশ্যই পাইছে। বিষয় বুঝছো? পুরো ওয়ার্ল্ডে কোটি কোটি মানুষ মারা যাওয়া থেকে বেঁচে গেছে, কারণ অ্যামোনিয়া উৎপাদন করছো। এখন বলতে পারো কেন? অ্যামোনিয়া তো খুব জাজালো গন্ধযুক্ত না, এর থেকে আমরা ইউরিয়া তৈরি করতে পারি, ঠিক আছে। এই অ্যামোনিয়া গ্যাস থেকে ইউরিয়া ও ডাইঅ্যামোনিয়াম ফসফেট গ্যাস বলছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার প্রস্তুত করা হয়। অসল পদ্ধতিতে আবার অ্যামোনিয়া থেকে আমরা কি করতে পারি? এই অ্যামোনিয়া থেকে অসল পদ্ধতিতে আবার নাইট্রিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। প্রবাহকীয় জারণে আমরা কি করতে পারি বলো তো? অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারি। এটা রাসায়নিক পরিবর্তনের একটা বিক্রিয়া পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে? অ্যামোনিয়ার জারণে NO আর কি পাওয়া যায়? H2O, স্টিম পাওয়া যায় 900 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য পানি বলবো না, ভুলো, এখানে পানি বাষ্প, ঠিক আছে, স্টিম। এরপর নো থেকে হয়ে যায় নোটুর সাথে পানি আর অক্সিজেনের বিক্রিয়ায় হয়ে যায় কি? নাইট্রিক অ্যাসিড। তাহলে ওকে কি করছি আমরা? বাণিজ্যিকভাবে করছি। তুমি যদি প্রাকৃতিকের বাইরে পড়তে চাও, এই বাণিজ্যিক পড়বা। বাণিজ্যিকে কেমনে ওকে আবদ্ধ করছি? ওর জীবনে 3টা হাইড্রোজেন আসলে আমরা অ্যামোনিয়া পাই। এই বিক্রিয়া আয়রন হচ্ছে প্রভাবক, ঠিক আছে, 500 ডিগ্রি সেন্টিগ্রেড 200 ATM চাপে একটার জীবনে 3টা হাইড্রোজেন আসে, অ্যামোনিয়াতে পরিণত করছি। এটা একটা সংবদ্ধন, ওকে আবদ্ধ করে রাখছি ব্যবহার উপযোগী। আবার অ্যামোনিয়া থেকে আমরা পরবর্তীতে ওকে আরও আবদ্ধ করছি কেমনে? যদি অসল পদ্ধতিতে যাই, এটা জারণের মাধ্যমে আমরা নাইট্রিক অক্সাইড এখান থেকে নোটুর সাথে আবার বিক্রিয়া কি? নাইট্রিক অ্যাসিড। বায়োলজিক্যাল ফিক্সেশন জাস্ট রিডিংয়ের জন্য, জাস্ট রিডিং। সবুজ অ্যালগি মানে কি? এটা পড়ছো না? কি ছত্রাক নাকি? এটা বাংলা কি? ছত্রাক নাকি? একটু দেখিও তো। সবুজ অ্যালগি ও মটর শিম, ছোলা প্রভৃতি লেগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাসকারী। এগুলো বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, সিম্বায়োটিক, আরও বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে। তো দেখো বলছে সিম্বায়োটিক জীবাণু বায়ুর নাইট্রোজেন শোষণ করে। পূর্বের 2 প্রক্রিয়া আছে, এতে বায়ুর নাইট্রোজেনের বেশি ফিক্সেশন ঘটে। এসব ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত মোলিবডেনাম অবস্থান্তর ধাতুযুক্ত কোএনজাইম নাইট্রোজেনকে বিজারিত করে অ্যামোনিয়া গ্যাস এবং অ্যামোনিয়াম প্লাসে পরিণত করে। এটা জাস্ট রিডিং পড়ার জন্য। উদ্ভিদ NO3- আয়ন শোষণ ও বিজারিত করে প্রোটিন তৈরি করে। উদ্ভিদের মরণের পর মাটির ব্যাকটেরিয়া দ্বারা প্রোটিনকে জারিত করে নাইট্রেট আয়নে পরিণত হয়, ঠিক আছে। বুঝছো মনে হয়? এটা ওইভাবে পড়ার দরকার নেই, কারণ এগুলো পড়তে পারো বা রিডিং পড়তে পারো আর কি, পরীক্ষার জন্য বললাম তো MCQ। এই যে দেখো, প্রোটিন তৈরি করে উদ্ভিদ থেকে। এরপর প্রোটিন কিসে যায়? প্রাণীকুল উদ্ভিদ খেয়ে প্রোটিন গ্রহণ করে, এরপর ইউরিনের মধ্যে, ঠিক আছে, তোমার ইউরিয়া রূপে তা ত্যাগ করে। প্রাণীর মরণের পর দেহের প্রোটিন মাটির ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হয়। আমরা পড়েছিলাম 2টা ধরো অক্সিজেন আছে, 2টা জারণ অবস্থা, যেটাই কম ওইটাকে আমরা কি বলি? আইট। ওইটাকে আমরা লাস্টে কি বলি? আইট। এটাকে আমরা কি বলি? অজৈব যৌগের নামকরণ, সাইকেল 2-তে, কেমন? মোলের পর্যাবৃত্ত ধর্মে, ঠিক আছে। নাইট্রেট যদি বেশি হয় ওইটাকে বলা হয় 8, কম হলে ওইটাকে বলা হয় আইট। যদি 4টা থাকে, মনে আছে? হাইপোক্লোরাইট, ক্লোরেট, ঠিক আছে, বা এরপর কি এসে যায়? আমরা পারে যাই। হাইপো মানে কম, পার মানে কি? বেশি, ঠিক আছে, যদি আরও বেশি থাকে। তো দেখো এই অজৈব নাইট্রেট আয়নের ভাণ্ডার 3 দিকে খরচ হয়। বলছে স্থলজ ও জলজ উদ্ভিদ শোষণ করে প্রস্তরীভূত খনিজ রূপে। ডিনাইট্রিফাইং জীবাণুর প্রভাবে প্রথমে নাইট্রেট, পরে N2, পরে আবার কি হয় বলতো? N2 গ্যাসের রূপণ বায়ুমণ্ডলে ফিরে আসে। ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ সবসময় অপরিবর্তিত থাকে। এটিই হলো নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র কি যদি জিজ্ঞেস করে? বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিভিন্ন যৌগে পরিণত হয় এবং সেসব যৌগ মাটিতে, তোমাদের দিকে তাকানোই হয় নাই, ঠিক আছে, মাটিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে পুনরায় মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে।
বলছে মাটিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে, বায়ু থেকে মাটিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে মুক্ত নাইট্রোজেন রূপে আবার বায়ুমণ্ডলে, মানে প্রথমে নাইট্রোজেন ফিক্সেশন হয়, এরপর ডিনাইট্রিফাইং এর মাধ্যমে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে। প্রকৃতির নাইট্রোজেন রূপান্তর প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলে। চক্র হলো বায়ুমণ্ডল ও মাটির সাথে নাইট্রোজেন যৌগের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার একটি গতিশীল সাম্যাবস্থা। তো এখানে দেখো কয়েকটা এমসিকিউ আছে, এই টপিকটা পড়বো। এখন আমরা পড়বো কি নিয়ে, এখন টপিকটা আমি একটু বলে দিই। এটা হচ্ছে কি দূষক নিয়ে। এখন আমরা পড়বো কি, তো আজকের টপিকের শুরুতে আমরা পড়েছিলাম কি গ্যাসের তরলীকরণ। এরপর আমরা কি পড়েছি বলো তো, সবগুলাই থিওরি, আমরা সুন্দর সুন্দর করে মানে একদম ধীরে ধীরে টপিকগুলো পড়ছি। এরপর আমরা পড়েছি নাইট্রোজেন ফিক্সেশন এবং নাইট্রোজেন সাইকেল। ফিক্সেশন মানে ব্যবহার উপযোগী করা, আমরা প্রাকৃতিক ভালোভাবে পড়েছি, বাণিজ্যিকটাও পড়েছি, ঠিক আছে, বাকিগুলো রিডিং দিয়েছি। এরপর আমরা কি পড়বো বলো তো, বায়ু দূষক, পলিউটেন্টস। বায়ু দূষক কয় প্রকার একটু ছোট করে লিখে রাখো। প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। মানে বুঝো নাই, কোনো যৌগ প্রকৃতিতে যেভাবে আসে, ও জন্ম হয়েছে, এরপরেই এও দুষ্টামি করছে, দূষক হিসেবে কাজ করছে, ও দুষ্টামি করছে, ক্ষতি করছে, তখন এটাকে আমরা বলি প্রাইমারি। আবার অনেকগুলো প্রাইমারি এক হয়ে বা প্রাইমারি জারণ বা বিজারণের মাধ্যমে নতুন যৌগে পরিণত হয়, যেটা আবার দূষণ করে, ওটাকে বলা হয় সেকেন্ডারি। মানে বুঝছো, সেকেন্ডারি কই থেকে আসে বলো তো, প্রাইমারি থেকে আসে। প্রাইমারি হচ্ছে যে গ্যাসটা প্রকৃতিতে যেভাবে উৎপন্ন হয়েছে এটার পরেই যদি দুষ্টামি করে, যে রূপে আসছে ওই রূপে এসেই দুষ্টামি করে, এটাকে বলি আমরা প্রাইমারি দূষক। কিন্তু ও ধরো আরও কিছুর সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, নতুন আরেকটা যৌগে পরিণত হয় বা দূষকে পরিণত হয়, তখন এটাকে বলা হয় সেকেন্ডারি দূষক। ঠিক আছে, এটাকে বলা হয় সেকেন্ডারি দূষক। তো দেখো এটা জাস্ট পড়ে ফেলবা, প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক। যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় ও আর কারোর সাথে কোনো যুক্ত হয়, সরাসরি পরিবেশে বিশেষ করে বায়ুতে মিশে যায়, তাদেরকে প্রাইমারি বায়ু দূষক বলে। যেসব দূষক, যেমন কার্বন মনোক্সাইড ও ডিরেক্ট, কার্বন মনোক্সাইড থেকেও জন্ম হতে পারে, আবার ডিরেক্ট ও কম্বাসনে জন্ম হতে পারে, সেজন্য ও হচ্ছে কি প্রাইমারি। কার্বন ডাইঅক্সাইড ডিরেক্ট কম্বাসনেও আসতে পারে বা বিভিন্ন মাধ্যম থেকেও ডিরেক্টলি আসতে পারে, সেজন্য ওকে বলছি আমরা কি প্রাইমারি। সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি, কিন্তু সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে সেকেন্ডারি, কারণ ওর জন্ম হয়েছে এর থেকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ডিরেক্টলি জন্ম হয়। দেখো নো হচ্ছে প্রাইমারি, ওর থেকে জন্ম হয়েছে নটু হচ্ছে সেকেন্ডারি, বা ওর থেকে জন্ম হয়েছে N2O5 এর, এগুলো হচ্ছে কি বলতো সেকেন্ডারি। অ্যামোনিয়া হচ্ছে বা সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি, এর থেকে জন্ম হয়েছে কি বলতো সালফার ট্রাইঅক্সাইড, H2SO4 বাষ্প, এগুলো হচ্ছে সেকেন্ডারি। H2S প্রাইমারি, ধূলিকণা, ধোঁয়া, অ্যামোনিয়া, ছাই, হাইড্রোকার্বন, এগুলো হচ্ছে প্রাইমারি। তো হাইড্রোকার্বন, অ্যানো, এগুলো থেকে আমাদের কি হয়, পারক্সি অ্যাসাইল নাইট্রেট, ঠিক আছে, পারক্সি অ্যাসাইল নাইট্রেট হয় বা পারক্সি এসিটাইল নাইট্রেট হয়। কেমন, এসিটাইল নাইট্রেট আমরা দেখব, এগুলো হচ্ছে সেকেন্ডারি যাদের প্রাইমারি থেকে। এটা হচ্ছে এমসিকিউ, কেমন, এমসিকিউর জন্য। এবার দেখো দূষকের গ্রাহক আছে, আবার দূষকের সিঙ্ক আছে, এই দুটো শব্দ আমরা একটু পড়বো এমসিকিউর জন্য। কোনো একটি দূষকের বা ক নম্বর কোয়েশ্চেনের দেখো, কোনো একটি দূষকের প্রভাবে যখন জীবের কোনো বিশেষ অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বা কোনো স্থাপত্য বস্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন ওইসব জীব ও স্থাপত্য বস্তুকে ওই দূষক পদার্থের গ্রাহক বা রিসেপ্টর বা টার্গেট বলে। এর মানে এই দূষক, ও তো কোনো একটা টার্গেট আছে যাকে ও ক্ষতি করছে, যাদেরকে ক্ষতি করছে ওইটাকে বলছি কি টার্গেট, ওর দূষকের টার্গেট বা ওর কি বলতো গ্রাহক। ওর গ্রাহক, যে কোনো জিনিসের একটা গ্রাহক আছে, আমাদের ক্লাসের গ্রাহক হচ্ছে তোমরা, বিষয় বুঝছো। এখন এটা হচ্ছে দূষক, ও হচ্ছে মানুষের ক্ষতি করে, ওরও তো গ্রাহক আছে। কেমন, ও বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে, মাটির পিএইচ বাড়িয়ে কমিয়ে দিচ্ছে, বিষয় বুঝতে পারছো, মানে মাটির পিএইচ ধরো কমিয়ে দিচ্ছে কোনো একটা দূষক গিয়ে, ঠিক আছে। তো এটা হতে পারে কি, এগুলোকে কি বলে দূষকের গ্রাহক। দূষকের সিঙ্ক মানে কি, সিঙ্ক মানে ও হচ্ছে দূষক, কিন্তু ওরা কেউ কেউ খেয়ে ফেলে, ফলে ও দূষণ ক্ষমতা নাই হয়ে যায়, এটাকে বলা হয় দূষকের সিঙ্ক। যেমন কার্বন ডাইঅক্সাইডকে কে খাই ফেলে, সবুজ উদ্ভিদ, তাহলে ও দূষক, ও ওরে কী করে দিচ্ছে সিঙ্ক মানে ওকে নিয়ে নিচ্ছে। সমুদ্রের পানিতে কার্বন ডাইঅক্সাইড দ্বারা দ্রবীভূত হয়ে যাচ্ছে, তাহলে ও আর দূষণ করছে না, ঠিক আছে। সিঙ্ক হলো, যেমন দেখো বায়ুতে থাকা দূষক H2SO4 এর বাষ্পের সিঙ্ক হলো চুনাপাথরের উৎস। চুনাপাথর কি করে বলতো, H2SO4 কে ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত করে দিচ্ছে। বলছে পরিবেশের কোনো মাধ্যম অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে শোষণ বা পরিমাণে হ্রাস করতে পারলে তখন ওই মাধ্যমটিকে দূষকের সিঙ্ক বলে। দেখছো ছোট ছোট অনেকগুলো পয়েন্ট আছে। টিএলভি
দূষকের নিরাপদ মাত্রা, এখান থেকে বুয়েটে প্রিলিতে কোয়েশ্চেন আসছে। এটাকে বলা হয় কি দূষকটির সর্বোচ্চ নিরাপদ মাত্রা, TLV, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। এর মানে ও সর্বোচ্চ যতটুকু প্রেশার নিতে পারে, মানে বুঝছো, যে কোনো একটা পরিমাণ, যে কোনো কিছুই তো টক্সিক হতে পারে। থিওরি তো একটু দ্রুত বলছি, আশা করি কারো কোনো প্রবলেম হচ্ছে না। কমেন্ট একটু জানাবা, তাহলে আমি একটু নিশ্চিন্ত হব যে না ক্লাসে কারো কোনো প্রবলেম হয়নি। কেমন, ক্লাসটা তো ইউটিউবে যাবে, একটু আমাকে জানাবা। কেমন, তোমাদের দাগানো বই সব কিছু কিন্তু দেয়া আছে, আর এক্সাম হবে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, আমরা রুটিন দিয়ে দিব, তুমি এখানে জাস্ট লগ ইন করে এক্সামগুলো দিবা, যেই ব্যাচেরই হও না কেন। দেখো দূষকটির নিরাপদ মাত্রা, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, এটা না, এগুলো পড়ে লাভ নাই, তোমার এই চারটা পড়তে হবে। বুয়েটা আসছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমি আগেও বলছিলাম কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা হচ্ছে TLV, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, ইংলিশ ভার্সন যারা আছো, কত 350 ppm। তোমরা এর বাইরে আরেকটা মনে রাখতে বলছিলাম, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড 0.05 ppm। এখন বলতেছো আমি আরও মনে রাখবো, আরও যারা মনে রাখবা বলতেছো তাদের জন্য বললাম তুই কার্বন মনোক্সাইডও মনে রাখ, এটা হচ্ছে কি বলতো 0.15 ppm। কেমন, কার্বন ডাইঅক্সাইডও মনে রাখো, এটা হচ্ছে কত 0.15 ppm। কেউ যদি বলো যে আমি আরও মনে রাখবো, দরকার নেই, ঠিক আছে, আরও মনে রাখবো তাহলে দরকার নেই, বিষয় বুঝতে পারছো, আর মনে রাখার দরকার নেই। মিথেন 2 ppm, H2S খুব পরিমাণে কম পরিমাণে থাকবে না মনে, এখন তুমি চাইলে রাখতে পারো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি যেটা বলছি এটা মনে রাখবা, এর বাইরে পারলে পারবা, না পারলে নাই। সব পারতে হবে না পরীক্ষায়, সব পরীক্ষায় পারতে হয় না, বিষয় বুঝছো। তুমি বুয়েটে ফার্স্ট হতে গেলেও তোমার সব পারা লাগবে না, বুয়েটে 600 নম্বরের পরীক্ষা হইলে তোমার সব পারা লাগবে না, বুয়েটে যে ফার্স্ট হয় ওরও দেখবা 3, 4টা 5টা নাই। তো বুঝছো তো, তুমি ফার্স্ট হইতে গেলে তুমি বুয়েটে যে 10 হয়েছে ও দেখবা 7-8টা কোয়েশ্চেন ও পারে নাই, বা 6টা কোয়েশ্চেন ও পারে নাই, 7টা কোয়েশ্চেন পারে নাই, বিষয় বুঝতে পারছো। এই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা করে কোনো লাভ নেই পরীক্ষার হলে। আজাইরা ইনফরমেশন মনে রাখে, কার্বন ডাইঅক্সাইড মনে রাখবা, সালফার ডাইঅক্সাইড মনে রাখবা 350 ppm, এটা হচ্ছে কত, সালফার ডাইঅক্সাইড হচ্ছে 0.05, কার্বন মনোক্সাইড মনে রাখবা 2 বাই, একটা কার্বন মনোক্সাইড আর একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, এটা নিয়ে এখন পড়বো। কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড দুইজনেরই বৈশিষ্ট্য, এরা কিন্তু উভয়েই বর্ণহীন, উভয়েই গন্ধহীন, বিষাক্ত, ভুল বলছে, কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত না। কার্বন ডাইঅক্সাইড কেন বিষাক্ত হবে, হাই হাই কি বলছে, উভয়ে বর্ণহীন আছে, গন্ধহীন আছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো ওইরকম বিষাক্ত না, ঠিক আছে, ওই রকম বিষাক্ত না। কার্বন মনোক্সাইড যেরকম কার্বন ডাইঅক্সাইড যেরকম, এটা কোনো বিষাক্তই না, বিষয় বুঝতে পারছো, কার্বন ডাইঅক্সাইড ওইরকম কোনো বিষাক্তই না, বিষাক্ত হচ্ছে কে, কার্বন মনোক্সাইড, ঠিক আছে, গন্ধহীন, তো ওরা উভয়ই বর্ণহীন, উভয়ই হচ্ছে গন্ধহীন, সেই জন্য একে বলা হয় কার্বন মনোক্সাইডটা বেশি বিষাক্ত, সেই জন্য ওকে বলা হয় নিরবঘাতক। রুয়ের 4-এ এই কোয়েশ্চেনটা আসছে, দেখি বলো ওকে নিরবঘাতক কেন বলা হয়, ওকে নিরবঘাতক কেন বলা হয়। আমরা লিগ্যান্ড পড়ছিলাম, লিগ্যান্ড বা লিগান্ড পড়ছিলাম, মনে আছে না সবার, লিগ্যান্ড বা লিগান্ড পড়ছিলাম। তো দেখো আমরা জানি রক্তে কি আছে, হিমোগ্লোবিন, রক্তে কি আছে বলো তো, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমরা এভাবে লিখি, কেমন, ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে ফেলে, অক্সিহিমোগ্লোবিন করে ফেলে, সেই জন্য ওকে আমরা বলি হচ্ছে অক্সিজেন ক্যারিয়ার। ওকে আমরা কি বলি, বায়োলজির স্যাররা অনেক সুন্দরভাবে পড়িয়েছে, আমার থেকে অনেক সুন্দরভাবে স্যাররা পড়িয়েছে, এটাকে কি বলে, অক্সিজেন ক্যারিয়ার বলে, কেমন, হিমোগ্লোবিনকে। তাহলে হিমোগ্লোবিন ছিল অক্সিজেনের সাথে সুন্দর করে, বিষয় বুঝতে পারছো, দুইজন একদম সুন্দরভাবে ছিল। ওদের জীবনে এখন কে আসছে, কার্বন মনোক্সাইড আসছে। কার্বন মনোক্সাইড যখন আসছে, হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিছে, ঠিক আছে, ও কাকে ছেড়ে দিছে, অক্সিজেনকে ছেড়ে দিছে, অক্সিজেনের সাথে ব্রেকআপ করে ফেলছে, ও কার সাথে চলে গেছে বলো তো, কার্বন মনোক্সাইডের সাথে। তাহলে ও ছিল অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন ক্যারিয়ার হিসেবে কাজ করছিল, অক্সিজেনের বাহক হিসেবে। ওর জীবনে যখন কার্বন মনোক্সাইড আসছে, এই যে দেখো চু আসছে, এই যে দেখো সিও আসছে, তখন ও কি করে ফেলছে, ওর সাথে ব্রেকআপ করে এখানে কি করে ফেলছে, কার্বক্সি হিমোগ্লোবিন, আর অক্সিজেন এখানে কান্নাকাটি করছে, বের হয়ে গেছে, বিষয় বুঝতে পারছো। তো কার্বক্সি হিমোগ্লোবিন করার ফলে কি হয়েছে, অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যাচ্ছে, ফলে প্রথমে যেটা হয় মাথা ধরা, ড্রাউজিনেস, প্রথমে হয় মাথা ধরা, এরপর হয় কি ড্রাউজিনেস, ঝিমুনি, ঠিক আছে, মানে একটু ড্রাউজি হয়ে যায়, চোখ মুখ একটু বন্ধ হয়ে আসছে, বিষয় বুঝছো, মাঝে মধ্যে দেখবো মাথা ঘুরালে এরকম হয়, ঠিক আছে, তো ড্রাউজিনেস আসছে, ঠিক আছে। যদি 50%-এর মতো হিমোগ্লোবিন ধরে নেওয়া হয়, প্রায় 50%-এর মতো হিমোগ্লোবিন এই কাজ করে ফেলে, তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন
তুমি ওইটা বাঁচাবা কেমনে? কেউ ধরো কার্বন মনোক্সাইড ওর জন্য গ্রহণ করছে, ওর এরকম এরকম বৈশিষ্ট্য হচ্ছে, ওরে বাঁচাবা কেমনে? ওরে ঘাত ধরে কিসে নিয়ে যাবা? বায়ু আছে এরকম খোলা জায়গায় নিয়ে যাবা ওরা। এর মানে ধরো বায়ু আছে পর্যাপ্ত অক্সিজেন, ওর ঝামেলা কি হচ্ছে? বায়ু ওর অক্সিজেন কমে গেছে, ওর ঝামেলাটা কি হচ্ছে? অক্সিজেন কমে গেছে, ওরে ঘাত ধরে কই নিয়ে যাবা? আগে তাড়াতাড়ি করে, এর মানে ওরে ঠেলে ঠেলে আগে কিসে নিয়ে যাবা? অক্সিজেন আছে এরকম জায়গায় নিয়ে যাবা। এরপর ওর মুখ ধরে তুমি মুখ দিয়ে কি করবা বলো তো? অক্সিজেন, যেটাকে বায়োলজিতে কি যেন বলে ভুলে গেলাম, ঠিক আছে, যাই হোক, অক্সিজেন ফ্লো করার চেষ্টা করবা বা অন্য কোনো মাধ্যমে ওকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবা। ওর সমস্যায় তো অক্সিজেন কমে গেছে, তুমি ওকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবা। এটা হচ্ছে একদম কি প্রাইমারি অবস্থা, যেটা আমাদের জানা লাগবে, আমাদের কেমিস্ট্রিতে জানা লাগবে। এরপরেও কোনো ডাক্তার বা কারোর সাথে কথাবার্তা হলে ওনারা আরও অনেক সুন্দরভাবে তোমাকে জিনিসটা বলতে পারবেন। কেমন? আমাদের এটুক জানলে হয়ে যাবে। তাহলে অক্সিজেন কি করছে বলো তো? হিমোগ্লোবিনের সাথে অক্সিহিমোগ্লোবিন যখন ওর জীবনে কার্বন মনোক্সাইড আসছে, কার্বন মনোক্সাইডের অ্যাফাইনিটি ধরা হয় কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিন। দেখো কেন ও অক্সিজেনের সাথে ব্রেকআপ করছে? কারণ কার্বন মনোক্সাইডের অ্যাফাইনিটি ধরা হয় 200 টাইমস বেশি, 200 টাইমস বেশি। কার প্রতি? হিমোগ্লোবিনের প্রতি। এর মানে অক্সিজেন যেরকম আসক্ত, ঠিক আছে, ঠিক আছে, তোমরা বলো না অমুক অমুকে আসক্ত, ঠিক আছে, তাহলে অক্সিজেন যেরকম হিমোগ্লোবিনের প্রতি আসক্ত, কার্বন মনোক্সাইড হচ্ছে 200 টাইমস বেশি আসক্ত হিমোগ্লোবিনের প্রতি, ঠিক আছে। সেজন্য ও যখনই আসে কার্বক্সি হিমোগ্লোবিন হবেই হবে। তাহলে দেখো বলছে কি, ফুসফুসে গেলে কার্বন মনোক্সাইড গ্যাস মানুষের অজান্তে প্রশ্বাসের সাথে ফুসফুসে গেলে তার রক্তনালী শোষিত হয়, রক্তের হিমোগ্লোবিনের আয়রনের সাথে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড লিগ্যান্ড রূপে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠনে বাধা দেয়। কার্বন মনোক্সাইড অক্সিহিমোগ্লোবিন ভেঙে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, ঠিক আছে। ফলে অক্সিজেনের অভাবে প্রথমে কি হয়? মাথা ধরবে, এরপর কি হবে? ড্রাউজিনেস, ঝিমুনি আসবে, শোষিত হলে মৃত্যু ঘটে। কেমন? রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিন হলো গ্লোবিন নামক, এগুলো হাবিজাবি জিনিস, এগুলো একবার রিডিং পড়বা, ঠিক আছে। মেডিকেল যারা পরীক্ষা দিবে হিমের সংকেত দেখবা, ঠিক আছে, নামক জটিল যৌগের সমন্বয়ে গঠিত। তোমরা বায়োলজিতেও পড়েছো মনে হয়। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করে? গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, ঠিক আছে। আশা করি এটুকু বুঝছো। দূষকের মধ্যে কার্বন মনোক্সাইড নিয়ে বুঝছো। এবার দেখো এখানের মধ্যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো হচ্ছে বর্ণহীন ও অম্লীয় গন্ধযুক্ত। সালফার গ্যাস শ্বাসকষ্ট সৃষ্টি করে। সালফারযুক্ত কয়লা ও প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি। সালফার ডাইঅক্সাইড, কয়লা থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। এরপর বিভিন্ন আকরিক তুমি যখন নিষ্কাশন করো, এই যে ডেন্টালে আসছে দেখো, বললাম তো এটা মেডিকেলের জন্য কোয়েশ্চেনের ঘাঁটি, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট থেকে আসে। পেপার ম্যানুফ্যাকচারিং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা পোড়ালো এখানে আসে। ধাতু সালফাইড থেকে যখন আকরিক নিষ্কাশন হয় তখন আসে। অটোমোবাইলের বর্জ্য গ্যাস থেকে নাকে চোখে জ্বালা, ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগ সৃষ্টি হয়। এবার দেখো NO হচ্ছে বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, NO2 হচ্ছে বাদামি, এটা বুয়েট প্রিলিতে আসছে। NO2 হচ্ছে বর্ণযুক্ত, এটা বুয়েট প্রিলিতে আসছে, একটু দাগায় রাখবে, এখানে দাগাতে ভুলে গেছে, বুয়েট প্রিলিতে আসছে। তো এখানে একটা শব্দ আমাদের জানতে হবে, প্যান। একটা শব্দ প্যান, আর একটাকে বলি প্যান্স। প্যান্স যখন বলি লাস্টে একটা এস লাগাই দিই, তখন আমরা আর কি ওইটা বলি না। পারক্সি, এটা কি? অ্যাসাইল নাইট্রেট, একটু লিখে রাখো। প্যান, প্যান, প্যান্স, প্যান, ঠিক আছে। পারক্সি আর CO ও আরেকটা হচ্ছে কি? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ওই তোমাকে এত বেজাল করবে না, ঠিক আছে। ধরো তোমার আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। কেমন? তুমি এখানে মিথাইল, ইথাইল বিভিন্ন কিছু দিতে পারো, ঠিক আছে। এখানে বিভিন্ন কিছু তুমি কিন্তু দিতে পারো, ঠিক আছে, এখানে বিভিন্ন কিছু দিতে পারো। তো এখানে যখন তুমি মিথাইল দিবা তখন এটাকে আমরা বলছি কি? প্যান, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ঠিক আছে, প্যান। এটা একটা কি? দূষক। বলতে পারো এটা কি? দূষক। এটা কেমন দূষক? এটা কি একটা দূষক? এটা কেমন দূষক? অবশ্যই সেকেন্ডারি দূষক। এটা বিভিন্ন কিছু সমন্বয়ে, হাইড্রোকার্বন, নাইট্রোজেনের অক্সাইড, নক্স, এগুলো সমন্বয়ে এটা তৈরি হয়। এটা কীরকম দূষক বলো তো? সেকেন্ডারি। কেমন মজা লাগতেছে? থিওরিগুলো মজা লাগতেছে? এই
থিওরি মজা লাগতেছে, আমার তো থিওরি পড়াতে অনেক মজা লাগে, ঠিক আছে। থিওরি ম্যাথ দুইটাই, থিওরিটা বেশ মজা লাগে, গল্প মনে হয় যে গল্প আর গল্প। তাহলে এটা কি বলতো, সেকেন্ডারি পলিউটেন্টস। পেন হচ্ছে কি সেকেন্ডারি পলিউটেন্টস। তো দেখো হাইড্রোকার্বন বাষ্প, NO, NO2, ওজন, ঠিক আছে, এগুলোর সমন্বয়ে কি তৈরি হয় বলো তো, প্যান তৈরি হয়, ঠিক আছে। এগুলোর সমন্বয়ে কি তৈরি হয়, প্যান তৈরি হয়, ঠিক আছে। তোমার জাস্ট এটুকু জানা রাখলে হবে। হাইড্রোকার্বন বাষ্প, প্যানের জন্ম হয় কই থেকে, NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সূর্যালোক, এগুলোর সমন্বয়ে কিসের জন্ম হয়, প্যানের জন্ম হয়। তুমি প্যান ভালোভাবে পড়বা, ঠিক আছে। পারক্সি অ্যাসাইল নাইট্রেট, পারক্সি অ্যাসাইল নাইট্রেট, প্যানস। তো এটা কি বায়ু দূষক, বিভিন্ন শহর এলাকায় ভোরবেলায় নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে, এটিকে ফটোকেমিক্যাল স্মোক বলে। আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে শেষের দিকে একটা শব্দ ছিল মনে আছে, সবুজ রসায়নে স্মোক, আমি বলছিলাম ওইটা পরিবেশ রসায়নে ভালোভাবে পাবা। আমরা জাস্ট ওইখানে পড়েছিলাম স্মোক মানে কি, স্মোক প্লাস হচ্ছে কি ফগ, ঠিক আছে। স্মোক আর হচ্ছে কি বলতো, ফগ। স্মোক মানে হচ্ছে বাতাসে কি আছে, স্মোক মানে বাতাসে বিভিন্ন সলিড পার্টিকেল আছে, এয়ারের মধ্যে কি আছে, সলিড পার্টিকেল আছে। ফগ মানে কি, ঠিক আছে, ফগ মানে কি বাতাসে ধরো তরল বিভিন্ন কিছু আছে, তখন এটাকে আমরা কি বলছি, ফগ। এটা হচ্ছে স্মোক আর একটা হচ্ছে কি ফগ, ঠিক আছে। স্মোক আর একটা হচ্ছে ফগ। তো এটাকে আমরা বলি কি ফটোকেমিক্যাল স্মোক। এই যে বিভিন্ন যে দূষক আছে এগুলা কি করে বলতো, একটা কুয়াশা স্তর, একটা মানে ধোঁয়াশা টাইপের জিনিস সৃষ্টি করে। যেমন আমাদের বাসা থেকে দূরের সাগর, আমি যেহেতু চট্টগ্রামে আছি, একটু করে দেখা যায়, বন্দরের জোনটা একটু করে দেখা যায়। কয়েকদিন আগে আমি এটা দেখতেই পাচ্ছিলাম না, টানা পুরোটা মনে হচ্ছে একটা স্তর, এটা দেখাই যাচ্ছে না, মানে যাচ্ছে না। বৃষ্টি পড়ছে কয়েকদিন, তোমার একদম শিপ থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বারান্দা থেকে, বিশ্ব বুঝতে পারছো, দূরে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এর মানে এয়ার কি হয়েছে, পরিষ্কার হয়ে গেছে, এয়ার কি হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। তো এখানে একটা চার্ট আছে, এটা খুব সুন্দর একটা জিনিস বুঝাতে চেষ্টা করেছে, এখানে একটা চার্ট আছে। তাহলে স্মোক মানে কি, স্মোক প্লাস ফগ। এই যে এটা, এই চার্টটা আমি একটু এখানে দেখাই, হাজারি স্যার হয়তো এই বই থেকে নিয়েছে, বাইরের একটা বই। দেখো রিলেটিভ কনসেন্ট্রেশনস কেমন, এখানে দেখিয়েছে দিনের, এগুলো একদম ভোরের সময়, তখন দেখো এদের দূষকের পরিমাণ কম। ধীরে ধীরে যখন গাড়িগুলো চলতে থাকে, তাপমাত্রাও বাড়তে থাকে, তখন NO2 সব কিছুর পরিমাণ দেখো বাড়তে থাকে। হাইড্রোকার্বন, এখন বলতে পারো হাইড্রোকার্বন কেমনে আসে, গাড়ির ইঞ্জিন থেকে, গাড়ির ইঞ্জিনে অব্যবহৃত হাইড্রোকার্বন, পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো একসময় বাড়তে থাকে, বিশ্ববুষ্পের তাপমাত্রাও বাড়ে, এগুলোর অ্যামাউন্টও কী হয় বলো তো, বাড়তে থাকে। এরপর আবার ধীরে ধীরে কী হতে থাকে, কমতে থাকে। তো প্যান সৃষ্টি বলো, সব কিছু সৃষ্টি এই সময় কী হয়ে যায়, বেড়ে যায়। NO2, প্যান সৃষ্টিতে কী লাগে, হাইড্রোকার্বন লাগে, NO লাগে, NO2 লাগে, ওজন লাগে, ঠিক আছে, ওজন লাগে। তো ঠিক আছে, ওজন লাগে। তো ওজনকে একটা কথা বলা হয়, বুঝছো, ওজনকে বলা হয়, তোমরা একটা বইয়ের নাম শুনছো, স্টিভেনসনের, ঠিক আছে, স্টিভেনসনের একটা বইয়ের নাম শুনেছো, একটা উপন্যাস আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, ঠিক আছে, একটু দেখি তো নাম, এটা একদম ছোটবেলায় পড়েছি তো আমি ভুলে গেছি নামটা পুরা, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। হ্যাঁ এই দেখো, ঠিক আছে, এই দেখো কোন ছবিটা নিব, এই দেখো, ঠিক আছে। এটা হচ্ছে কি লুইস স্টিভেনসনের, রবার্ট লুইস স্টিভেনসন, জাস্ট অসাধারণ। ওরা আরও অনেকগুলো বই আছে, সবগুলাই দেখবা, মানে জাস্ট অসাধারণ। তোমরা বাংলা অনুপাতও পড়তে পারবা, যেমন আমি ছোটোবেলায় তো বাংলা অনুপাত দিয়ে পড়ছি এটার। বাংলা অনুপাত সবগুলো ভালো হয় যে তা না, মানে রিয়েল ফ্লেভার অনুপাতে সবগুলো ভালো হয় যে ব্যাপারটা তাও না। তো দেখো আমি বইটাও তোমাদেরকে দিয়ে রাখতেছি, বইটা তোমাদেরকে দিয়ে রাখতেছি, দেখো এখানে কই গেল, সেভ হয়নি মনে হয়। এই যে এই বইটা, ঠিক আছে, এই বইটা, এই বইটা হচ্ছে জাস্ট অসাধারণ। তুমি পড়ো, আমি এখন বললে তোমার মজাটা নষ্ট হয়ে যাবে। দেখবা সে একটা কেমিক্যাল দিয়ে দুইটা কাজ করে, প্রত্যেক মানুষের দুইটা দিক আছে,
একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। কেমন, সে দেখো কেমিক্যালের মধ্যে এই দুইটা জিনিসকে পৃথক করেছে, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে মানুষের কি বলতো খারাপ দিক। প্রতি মানুষের আছে, আমার আছে, তোমার আছে, সবার আছে। কেমন বুঝছো? হয়তো এমন হয় যে কারো ভালো দিক বেশি, খারাপ দিকটা একটু কম, কারো খারাপ দিকটা হচ্ছে আবার কি একটু ডমিনেট করে, তখন আমরা ওদেরকে বলি খারাপ মানুষ। কেমন, আমাদের সবসময় চেষ্টা থাকে কি বলতো, প্রত্যেক ধর্মের অনুশাসনেরই চেষ্টা থাকে, বা ইভেন অনেক মানুষ আছে না, মনুষ্যত্ব এমন একটা জিনিস, ওকে ভালোটা ডমিনেট করতে বলে। মানুষের যখন ভালো দিকটা অনেক বেড়ে যায় বা খারাপ দিকটা ও যত কমাতে পারে, যত বেশি কমাতে পারে, ঠিক আছে, তত মানুষের কি হয় বলতো, উন্নতি হয়, মানে মানসিকভাবে ওর উন্নতি হয়। মানে সাহিত্যিকরা এটা বলে আর কি, আমি তো আর কিছু না। তো যাই হোক, এখানে বলছে কি বলতো, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এটা হচ্ছে ভালো দিক, এটা হচ্ছে কি ওর কি বলতো খারাপ দিক। ঠিক আছে, তো ওজনকে বলা হয়, ওজনকে বলা হয়, দেখো ওজনকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, আমরা পড়েছিলাম কি বায়ুমণ্ডলের 4টা স্তর আছে, ট্রপো, এরপর কি স্ট্র্যাটো, এরপর কি বলতো হয় মেসির নামেও একটা স্তর আছে, মেসোস্ফিয়ার, একদম ফার্স্ট ক্লাসে পড়েছি। কেমন, এরপরে কি আছে আয়োনোস্ফিয়ার। তো দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে ওকে বলা হয় কি বলতো ডক্টর জেকিল। ঠিক আছে, আবার তুমি যখন ট্রপোস্ফিয়ারে যাবা তখন ও কিন্তু ভালো না, একদম শুরুতেই যেটা বায়ুমণ্ডলের শুরুর যে স্তরটা এটাই কি বলতো ট্রপোস্ফিয়ার, শুরুর যে স্তরটা এটাই কি ট্রপোস্ফিয়ার, আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়েছি পরিবেশ রসায়নে। তাহলে এটা ট্রপো, এরপরে কি স্ট্র্যাটো, এরপরে হচ্ছে মেসি। ঠিক আছে, তাহলে দেখো ট্রপোস্ফিয়ার কি রে, ফিয়ার বানান কি হলো, ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে ও হয়ে যায় খারাপ। ঠিক আছে, ও হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ও হচ্ছে ভালো, ওজনকে স্ট্র্যাটোস্ফিয়ারে বলা হয় কি বলতো ভালো, ডক্টর জেকিল। ও যখন ট্রপোস্ফিয়ারে আসবে ওকে বলা হয় কি বলতো মিস্টার হাইট, এর মানে এখন ও হয়ে যায় খারাপ। যেমন এইমাত্র আমরা দেখলাম পেনসিস্ট্রিতে ওর একটা কি আছে, ভূমিকা আছে, আরও অনেকগুলো ভূমিকা আছে, বিষয় বুঝতে পারছো? তো খুব মজার একটা বিষয়, খুব মজার একটা বিষয়। আমি আবার হচ্ছে মূল বইয়ে চলে যাই। ঠিক আছে, তো এগুলো এই যে দেখো আবহাওয়ার উপর প্রভাব আছে, স্বাস্থ্যের উপর প্রভাব আছে, এগুলো নাক চোখে জ্বালা, ফুসফুসের বিভিন্ন সমস্যা, লাং, বিভিন্ন রকম বিষয় হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ক্ষতিকার বিভিন্ন কিছু হতে পারে, অ্যাসমা, লাং ক্যান্সার, অনেক কিছু হতে পারে এসব দূষকের সাহায্যে। তো গ্রিন হাউস গ্যাস এখন আমরা পড়বো কি বলতো, গ্রিন হাউস গ্যাস আমরা দূষকগুলো নিয়ে পড়েছি, প্রাইমারি দূষক আছে, সেকেন্ডারি দূষক আছে, দূষকের গ্রাহক আছে বা দূষকের সিঙ্কও আছে, দূষকের কিছু আছে গ্রাহক, কিছু আছে কি বলতো সিঙ্ক। এখন আমরা পড়বো গ্রিন হাউস গ্যাস কি ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব কেমন। এখন আমরা পড়বো কি বলতো গ্রিন হাউস গ্যাস, ঠান্ডা লেগে গেছে, গ্রিন হাউস গ্যাস কতক্ষণ পড়ালাম, এনার্জি তো কমে যাচ্ছে, কতক্ষণ পড়ালাম। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাব। দেখো গ্রিন হাউস এই কনসেপ্টটা কেমনে আসছে, এটা হচ্ছে শীতপ্রধান দেশগুলো, যেমন হতে পারে কানাডা, কেমন শীতপ্রধান দেশ, ধরো আমি এটা একটা ঘর আঁকছি, এটা একটা ঘর আঁকছি, তো এখানে তো তোমার বেশি ঠান্ডা, গাছপালা তো আসলে মানে জন্মানো খুব কষ্ট হয়ে যায়, তখন ওরা করে কি কাচের ঘরের মধ্যে বিভিন্ন রকমের প্ল্যান্ট বা গাছপালা, এখানে শাকসবজি, এটা তো মানুষ হয়ে গেছে গাছ না হয়। ঠিক আছে, ঠিক আছে, গাছপালা এর মধ্যে তোমার বড় করতে চাই। তো এটি সুবিধা কি, সূর্যালোক যখন আসে, ঠিক আছে, সূর্যালোকের শক্তি বেশি থাকে না কম থাকে, বেশি থাকে, ও ভিতরে আসছে। ঠিক আছে, শক্তি বেশি মানে তরঙ্গদৈর্ঘ্য কি হয়, শক্তি বেশি মানে ইকুয়াল এইচ নিউ, এর মানে এইচ সি বাই ল্যামডা, শক্তি বেশি এর মানে তরঙ্গদৈর্ঘ্য কি হবে কম, ই বেশি এর মানে এটা কম, এটা ভিতরে আসছে। কেমন, ও কি করছে, সূর্যালোককে খাওয়া দাওয়া করছে, সূর্যালোককে ও ওর জন্য খাবার, সূর্যালোক হচ্ছে ওর জন্য খাবার, সূর্যালোককে ও খাওয়া দাওয়া করছে, খাইছে, বিষয় বুঝতে পারছো? এরপর তাহলে বাকি যেটা আছে এটা কি হবে আবার প্রতিসরিত হবে, তাহলে ও ভিতরে আসছে, বাকি যেটা আসছে এটা কি হবে আবার প্রতিসরিত হবে, যেটা আসছে ওটা শক্তি বেশি ছিল, ও তো কিছু খাইছে,
কিছু খাইছে না, তাহলে শক্তি এখন কি হয়ে গেছে, কমে গেছে। শক্তি কমে গেছে মানে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে গেছে। এখন ও পুরাটা সেজন্য বাইরে হতে পারে না, বরঞ্চ ভিতরে ট্র্যাপ হয়ে থাকে। ও শক্তি বেশি ছিল, ও ভিতরে ঢুকছে, এখন শক্তি কমে গেছে, ও ধরো বাইরে হতে পারছেন, তুমি এমনি করে মনে রেখে দিবা। তো ভিতরে ধীরে ধীরে কিছু কিছু করে ট্র্যাপ হতে থাকে, ফলে এখানে একটা ভালো তাপমাত্রা সবসময় বজায় থাকে, যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক হয়। এটাকে বলা হয় গ্রিন হাউস কনসেপ্ট বা গ্রিন হাউস ইফেক্ট। পৃথিবীতে এই কাজটা কে করে? কার্বন ডাইঅক্সাইড করে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা মেইন কালপ্রিট বলা হয় বা মেইন রেসপন্সিবল বলা হয়, ভুলেও সিএফসি না, কার্বন ডাইঅক্সাইড। কারণ কার্বন ডাইঅক্সাইড পরিমাণে অনেক বেশি, ও ক্ষতি করে সেই জন্য বেশি। এমনি ক্ষতির পরিমাণ ওর কম, কিন্তু পরিমাণ বেশি হয় ওর ক্ষতিটা অনেক বেশি হয়ে যায়। মেইন কালপ্রিট বা মেইন রেসপন্সিবল হচ্ছে কে? কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর চারপাশে কার্বন ডাইঅক্সাইডের যে স্তর আছে এটা তাপ ধরে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। আবার কার্বন ডাইঅক্সাইড না থাকলে একটা বেজাল হতো, আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি, বায়ুমণ্ডল বা কার্বন ডাইঅক্সাইড এগুলো যদি যারা তাপ ধারণ করে এরা যদি না থাকতো, বা আমাদের পৃথিবীর তাপমাত্রা হয়ে যেত -30 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে এখন পৃথিবীর তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল যারা পড়বা, ভার্সিটি যারা পড়বা, বোর্ড পরীক্ষা যারা দিবা। তো দেখো, সূর্যরশ্মি আসছে, প্রতিফলিত রশ্মিটা কি হয় বলো তো? আইআর রশ্মি। প্রতিফলিত রশ্মি কি হয়? ভিতরে আসতেছে, আর প্রতিফলিত যেটা হয় ওটা আইআর। দেখো, শীত প্রধান দেশে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, কম তাপমাত্রায় শাকসবজি চাষ চলে না। আমি বুঝিয়ে আবার বই থেকে দেখাচ্ছি। গদ তৈরি করে এর মধ্যে সবুজ শাকসবজি চাষ করে, এটা লাস্ট টপিক আজকের, আর এনার্জি এগুলো আছে না। সবুজ উদ্ভিদের ওই কাচের গড়কে গ্রিন হাউস বলা হয়। গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা 38 থেকে 39-এর মধ্যে রাখা হয়। শেষ দিকে বাংলাদেশের ময়মনসিংহের 30 সালে গ্রিন হাউসে আধুনিক সবজি চাষ প্রকল্প চীন দেশের উদ্যান তত্ত্ববিদের সহায়তায় শুরু হয়। 2022 সাল থেকে সবজির ফলন পাওয়া যায়। এটি কিরূপে সম্ভব হলো? দৃশ্যমান আলো সব তরঙ্গ গ্রিন হাউসের কাচের ভেদ করে ভিতরে ঢুকতে পারে। ভূপৃষ্ঠের দৃশ্যমান আলো বিভগীয়র, আমরা পড়েছি বেনিয়া সহ কলা, দ্বারা উত্তপ্ত হয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গযুক্ত ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে। আইআর রশ্মি কাচ ভেদ করে পুরোপুরি যেতে পারে না। তাই কাচের ঘরে আবদ্ধ এই আইআর রশ্মি দ্বারা তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত থাকে। পৃথিবীর এরকম গ্রিন হাউস কে আছে? বলছে সংলগ্ন হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার আমরা পড়েছি। হোমোস্ফিয়ার মানে যেখানে মূলত এগুলো সংযুক্তি প্রায় সমান থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ওজোন এটার সাথে তাকে হোমোস্ফিয়ার অঞ্চলকে পৃথিবীর গ্রিন হাউস বলে। বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিন হাউস গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিপরীত আইআর রশ্মি বা অবলোহিত রশ্মির তাপকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না, বরঞ্চ শোষণ করে। সংলগ্ন হোমোস্ফিয়ার তাপমাত্রাকে এমন এক তাপমাত্রা সীমার মধ্যে রাখে, গড় তাপমাত্রা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 13 দিয়েছে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তোমার উত্তরে 15 থাকলে 15 হচ্ছে ফার্স্ট অ্যান্সার, 13 সাধারণত উত্তরে থাকে না, অপশানে থাকে না, থাকলে দিও। যদি বায়ুমণ্ডলে উক্ত কার্বনের এত না থাকতো তবে গ্রিন হাউস প্রভাব না ঘটে বিশিষ্ট তৎসংলগ্ন তাপমাত্রা -30 ডিগ্রি সেন্টিগ্রেড হতো, কোনো অস্তিত্বই থাকতো না। বায়ুমণ্ডলে সীমিত কার্বনের জলীয় গ্রিন হাউস প্রভাব জীবজগতের অস্তিত্বের উপযোগী প্রমাণ করে। ঠিক আছে, বলছে গ্রিন হাউস গ্যাসগুলা আইআর রশ্মি শোষণ তো করতে হবে, এমন না যে আইআর রশ্মি প্রতিফলিত, তো শোষণ করে কারা? শোষণ করে এগুলো খেয়ে আয়ার রশ্মিকায় নাচানাচি করে। আমি তোমাদের আরেকবার বলছিলাম মনে হয়, কিছু গ্যাস আছে ওরা কি করে বলো তো? ভাইব্রেশন, ঠিক আছে, রোটেশন, এরকম বিভিন্ন রকমের ওদের মোশন আছে আয়ার। তো দেখো, যাদের 3টি বা 4টি পরমাণু যুক্ত থাকে, পানি, পানি মানে জলীয় বাষ্প আর কি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, যাদের আয়ার রশ্মি শোষণ ক্ষমতা থাকে এরা গ্রিন হাউস গ্যাসের ভূমিকা রাখতে পারে। পরমাণুগুলা ভাইব্রেশন অবশ্যই ভূপৃষ্ঠের বিকিরিত আইআর রশ্মির কম্পন সংখ্যা সমান হতে হবে। ঠিক আছে, ও যে নাচানাচি করবো ওই কম্পন, ভাইব্রেশন মানে বিভিন্ন রকমের মোশন আছে, যাই হোক এগুলো এখানে পড়া লাগবে না। সহজে পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকবে। হাইড্রোজেন, অক্সিজেন এদের কি নেই? গ্রিন হাউস প্রভাব নেই। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এমসিকিউর জন্য। ঠিক আছে, এমসিকিউর জন্য। গ্রিন হাউস গ্যাস আইআর রশ্মি হিসেবে তাপমাত্রা তাদেরকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। ঠিক আছে, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে, এখানে এই চারটা পড়বা। তো বলছে একটা, কিন্তু ক্ষতির দিক থেকে বেশি ক্ষতি করতে পারে সিএফসি, কিন্তু ওর পরিমাণ তো কম। বলছে একটা সিএফসি অণুর উত্তপ্তকরণ ক্ষমতা 15,000টি কার্বন ডাইঅক্সাইড অণুর উত্তপ্তকরণ ক্ষমতার সমান, কিন্তু মেল কার্বনেট এরপরও কে কার্বন ডাইঅক্সাইড, কারণ ভাই সিএফসি তো আছে কম, সিএফসি তো আছে কম। এই যে দেখো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50%-এর উপর ধরা হয়, এই বইয়ে 50% দিয়েছে। দেখো, এটা বইয়ে 18-তে আসছে, চুয়েট 11-তে। এটা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেইন, এটা মনে রাখবা। এরপর মনে রাখবা শুধু সিএফসি। সিএফসি কি আছে বলো তো? তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা, এর হচ্ছে 50%, এর হচ্ছে 16%-এর মতো। সেকেন্ড কে? মিথেন। এই তিনটা মনে রাখবা। একটা হচ্ছে 1 খোলে, এটা 25 গুণ, এটা হচ্ছে কি এর 15,000 গুণ। সিএফসি এর ক্ষমতা এর কত? 15,000 গুণ।
বাকিগুলো মনে রাখলে রাখো, এটা তোমার খুশি, আমি বলবো মনে রাখার দরকার নেই। গ্রিন হাউস প্রভাবের ভূমিকা প্রায় 50%। কার্বন ডাইঅক্সাইডটা মনে রাখো, সত্যি কথা পরীক্ষায় 99% ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আসবে, ওইটাই পারবা না। মেইন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড 50%, আর একটা সিএফসিওর কী করে 15,000 গুণ বেশি ক্ষতি করে, কিন্তু মেন রেসপন্সিবল ও না, ও হচ্ছে পজিশনে থার্ডে। কার্বন ডাইঅক্সাইড থেকে বাঁচার উপায় কি? গাছ লাগাতে হবে। সবচেয়ে বড় উপায় হচ্ছে কি গাছ লাগাতে হবে। কেমন? যত বেশি। এরপরও কার্বন ডাইঅক্সাইড রিমুভাল প্ল্যান্ট আসছে, দেখা গেছে এগুলোর এফিসিয়েন্সি হচ্ছে অনেক কম। তুমি পরিবেশ বাঁচানোর জন্য গাছের কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো এটা মানুষ উন্নত বিশ্ব এখনও বুঝতে পারছে, অন্যরা এখনও ঠিকঠাক বুঝতে পারছে না। এটা আপনি রিডিং পড়বা, বলছে কার্বন ডাইঅক্সাইড কেন বাড়ছে, ঠিক আছে? তুমি ওই যে বিভিন্ন কিছু ধরো তোমার কি হচ্ছে এখানে, যেমন ওই যে আর্দ্র বিশ্লেষণ করছে কেমন ব্যাকটেরিয়া দ্বারা, অ্যালকোহল বানাতে গেলে ওইখানেও কার্বন ডাইঅক্সাইড তো বাড়ে না, এরকম ইয়েই হচ্ছে খুব কম। যেমন গাড়ি চালালে, গাড়িতে কি হয় কমপ্লিট কম্বাশনে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, সেই জন্য তোমার এখন ওই যে গ্রিন ভেহিক্যাল করছে আর কি, ইলেকট্রিক ভেহিক্যাল, হাইড্রোজেন ভেহিক্যাল এগুলো করছে, ঠিক আছে? এগুলা রিডিং পড়বা, কেমন? এগুলা রিডিং পড়বা, এগুলো এমনি হালকায়, এগুলো তুমি যদি আমি বললাম এখন প্রতি লাইন ধরে ধরে পড়তেছো, কোনো দরকারই নেই, এগুলো আসবেও না, বুঝছো? তুমি এমনি জাস্ট মেইন লাইনগুলো একবার চোখ দেখা 2 মিনিট টাইম দিতে পারো। তুমি যদি এখানে 1 ঘন্টা ধরে হ্যাঁ স্যার বলছে একটু রিডিং পড়ি ভালোভাবে, না। তো আমরা নেক্সট ক্লাস শুরু করব এখান থেকে, কেমন? আমরা নেক্সট ক্লাস শুরু করব এইখান থেকে। খুব অসাধারণ একটা টপিক, আমরা অলমোস্ট শেষের দিকে চ্যাপ্টারের, হয়তো আমাদের 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? হয়তো আমাদের 2টা ক্লাস লাগবে। আজকে আমাদের লেকচার নাম্বার কত গেছে? 11 না 12 নাম্বার গেছে, তাহলে 13, 14। আর যদি আমি মনে হয় যে আরও কিছু পড়াবো, মানে 2টা ক্লাসে হয়ে যাবে। এরপরও যদি মনে হয় যে একটা একটু কম পড়াবো, তাহলে হয়তো 3টা লাগতে পারে আর কি।